আপনারা সম্প্রতি রিজওয়ানা হাসান সাবেক উপদেষ্টা তাকেও বলছেন যে তিনি রাজসাক্ষী ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর, মানে সেটিও আপনারা কিভাবে বলছেন? আর আমার ওই মূল প্রশ্নটাও যে কে করলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং? আলোচক খালি জাজ না, অনেক জাজকে কিন্তু কি করা হয়েছে এর মধ্যে। এই জুলাই অভ্যুত্থানের এই বিপ্লবের যে এই প্রথম আমরা দেখলাম, এই বিপ্লবের থেকে মানুষের অ্যাকাউন্টেবিলিটি আমরা অনেকেই কমপ্লেন করছি, অনেক জাজ সাহেব। সুলতান মাহমুদ, তার বিরুদ্ধে তাজুল সাহেবের আনা অভিযোগ, তিনি অসদাচরণ সহ নানান রকম অভিযোগ আসলেন এবং তাকে অপসারণ করা হলো। সেই সুলতান মাহমুদ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ গাজী তামিম তাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন ঘুষ। 11% কোনোদিন কোনো ইলেকশনের ভোট 11% বাতিল হতে পারে? আপনি 11% ভোট বাতিল করে দিলেন। ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ, যেমন এখন যিনি চিফ প্রসিকিউটর আছেন তিনিও বলছেন যে হ্যাঁ, এই ধরনের অভিযোগে তো ট্রাইব্যুনালের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়নি। সাবেক আইজিপি, মানে আমি সুলতান মাহমুদের সে অভিযোগের কথা বলছি, এবং সেটি শুধু সুলতান মাহমুদই না, আরও অনেকেই অভিযোগ করছেন যে ট্রাইব্যুনালের কাছে বা প্রসিকিউশন টিমের কাছে নাকি ভিডিও, অডিও, একদম অকাট্য অনেক প্রমাণ আছে। তারপরেও মানে চৌধুরী আব্দুল্লাহ মামুন সাবেক আইজিবিকে কেন রাজসাক্ষী করা? এবং দেখা যাচ্ছে চৌধুরী আব্দুল্লাহ মামুনের যে আইনজীবী, তিনি শিশির মনির, জামাতের আইনজীবী, তার ল চেম্বার থেকে আইনি সহায়তা করা হচ্ছে। মানে প্রসিকিউশন টিমও মানে জামাতের, আবার এদিকে আইনজীবী, তার আইনজীবী সেখানেও জামাতের, একটা বিরাট অঙ্কের টাকার লেনদেনের বিনিময় তার মানে শাস্তিটি, যেখানে আদালত বলছেন, আমি একটু দীর্ঘ করে প্রশ্ন করছি, আমি দুঃখিত, কিন্তু একটু বলি। আদালত যেটি বলছেন শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যেই অপরাধী একই অপরাধী আইজিপি আব্দুল্লাহ মামুনও, কিন্তু যিনি রাজসাক্ষী হয়েছেন বলে তার শাস্তি মাত্র 5 বছর করে দিচ্ছেন। এখানে একটা বিরাট অঙ্কের লেনদেনের অভিযোগ উঠছে। এই অভিযোগ কিভাবে মানে অস্বীকার করার মতো? আচ্ছা, এইখানে বেস্ট কোশ্চেন হচ্ছে শিশির মনির সাহেবকে জিজ্ঞাসা করা। যেহেতু শিশির মনির সাহেব কোন ক্যাপাসিটিতে এই আইজি সাহেবের, যেহেতু আমরা জুলাইকে, আমি এমনি আপনাকে একটা উদাহরণ দেব, এক একটা মানুষের এথিক্স প্রিন্সিপাল এক একটা, যেমন আমি কখনোই আওয়ামী লীগের কারো মামলা এখন পর্যন্ত নিই। আর দ্বিতীয় কথাটা আমি আপনার মাধ্যমে বলতেছি, আমাকে এরকম আমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কোনো মামলা আমার কাছে আসলে আমি সেটা নিই না। সেদিনও আসছে, আমি ঘুরে দিচ্ছি একটা মামলা আমি আমার কাছে দিয়ে গেছে, আমি জানি না ওই মামলার সাথে আরো 2টা সেই ভদ্রলোকের বিরুদ্ধে জুলাইয়ের মামলা আছে, যখন আমি জানছি তখন বলছি না, আমি ওই 2টা আর করবো না। সো এক একটা মানুষের তো এক একটা রকম এথিক্স আছে। তবে শিশির মনির কেন করছেন, এখানে কি হয়েছে, এই প্রশ্নের উত্তর তো উনি দিতে পারবেন, আমি তো দিতে পারবো না। তবে এটা সত্যি আপনি যেটা বললেন, দেয়ার ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কারণ এটা শিশির মনির সাহেব যদি নিয়ে থাকেন এই মামলা, তার এটা নেওয়া উচিত হয়নি। কারণ গাজী তামিম থেকে শুরু করে সবাই, হ্যাঁ তারা সবাই জামাত পরিবারের লয়ার। সো সেখানে আর একটা যে রাজসাক্ষী জিনিসটা কিন্তু আলাদা। আপনি যখন রাজসাক্ষী হবেন, কি জন্য আপনি রাজসাক্ষী হবেন? রাজসাক্ষী হবেন এই কারণে, সো আমাদের যেমন বাংলাদেশে এই জিনিসটা ওরকম নাই। ইংল্যান্ডে কি আছে যে আগে আপনি কনভিকশন হবে, তারপর আপনার সেন্টেন্স রিডাকশনের কিন্তু হিয়ারিং হয়। সেই সেন্টেন্স রিডাকশন কি, আগে আপনার বিরুদ্ধে কোনো মামলা ছিল কিনা, আর আমি যতখানি জানি এইটার বিরুদ্ধে কিন্তু আপিল হয়েছে। সো ইট ইজ নট ফাইনাল। এই আইজিপি সাহেবের যে 5 বছর, আমি নিজেও ভাবি যে এটা সো মিনিমাম, এটা হওয়া উচিত না। তো সেই জন্য তো আপিল করা হয়েছে, আপিলের ডিভিশনটা দেখবে। সো এটাই তো ফাইনালিটি, তা তো না। তবে এটা অবশ্যই, এটা আপনার উচিত যে এই প্রশ্নটা শিশির মনির সাহেবকে করা। আমি অ্যাজ এ লয়ার আমার একটুকুর বাইরে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। তাহলে আপনার যতটুকু ক্ষমতা আছে সেখান থেকে জিজ্ঞাসা করি। ধরেন আমি শুরু করলাম সাইমুম রেজা তালুকদার, একজন প্রসিকিউটর যিনি এই অভিযুক্ত হলেন। তারপরে সুলতান মাহমুদ, তার বিরুদ্ধে অসদাচরণ, তিনি অভিযোগ করে গেলেন গাজী তামিম এবং সাবেক চিফ প্রসিকিউটর খোদ তাজুল ইসলামের বিরুদ্ধে। আবার এদিকে জামাতের আর এক আইনজীবী, তার এখানে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তাহলে আসলে মানে ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতাটা, যদি আপনি বলছেন কে প্রশ্নবিদ্ধ করতে চায়, আওয়ামী লীগ যদি প্রশ্নবিদ্ধ করেও, সেটির একটা মানে যৌক্তিক উত্তর আমি এতটুকু দৃঢ়ভাবে বলতে পারি, কারণ যতটুকু পার্সোনালি মানে প্রফেশনাল লাইফের বাইরে থেকেও এই দুইজনকে, যেহেতু গাজী তামিমকে এবং ইয়ার কথা বললেন, তাজুল সাহেবের কথা বললেন, এতটুকু বলতে পারি তাদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ মানুষ করবেই, কারণ দে নেভার কম্প্রোমাইজ। আমি যদি কম্প্রোমাইজ না করি, যেমন আপনাকে বলি যে আমি উমরা করে আসছি, আমি যখন আমার এই কমেন্ট গুলো দেখলাম, তাতে এমন এমন কথাবার্তা যে আমার চুল শেভ করাটাই আমার মনে হচ্ছে একটা বিরাট পাপ হয়ে গেল। সো এই যে আপনি যখন এটা গঠনমূলক সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই সেটা বেসিক। আর আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে এমন একটা বিচার হচ্ছে, এমন একটা খালি দল এবং ব্যক্তি না, পুরা এই দেশে একজন 15 বছর শাসন করে গেছে, সেই মেকানিজমের বিরুদ্ধে যখন আপনি দাঁড়াবেন, এবং এখানে আরো এখানেই আছে, এখানে
মানে বলতে গেলে এখানে একজন মেজর জিয়াল সাহেব আছে, একজন না বেশ কয়েকজন, দে আর সার্ভেইং। সো তাদের বিরুদ্ধে যখন এরকম একটা জিনিস হচ্ছে, তখন সেখানে এই ধরনের জিনিস হওয়াটা অস্বাভাবিক না। তবে সবচেয়ে বড় গ্রহণযোগ্য কথাটা হলো যে মানে শেখ হাসিনা ও ওয়াজেদের যে ফাঁসির রায়টা হয়েছে, সেই রায় সম্পর্কে কিন্তু কেউ কোনো কিছু বলতে পারছে না যে এই রায়টা কি কলুষিত করে আদায় করা হয়েছে। সো এর আরো সামনে অনেকগুলো মামলা আছে, সব বড় বড় মামলায় হাজার হাজার ছেলে পেলের জীবন গেছে। কলুষিত করার চেষ্টা করলে অবশ্যই সেটা তদন্ত করতে হবে, কিন্তু সেটা যেন কোনোভাবেই এই আদালতকে প্রভাবান্বিত না করে, এবং আমার বিশ্বাস এটা প্রভাবান্বিত করবে না। জি, এটা আপনার বিশ্বাস, কিন্তু যে এইটার জন্যই আমি প্রশ্নটা করছিলাম যে আপনিও শুনেছেন ট্রাইব্যুনালের গঠন থেকে শুরু করে বিচারপতিদের নিয়োগ থেকে শুরু করে প্রশ্ন ছিল, দেশীয় এবং আন্তর্জাতিক জায়গা থেকে বিভিন্ন সমালোচনা এসেছে। এখন এসে নিজেদের মধ্যে এরকম কাদা ছোড়াছুড়ির অভিযোগ, তখন আসলে প্রশ্নবিদ্ধ হবে না, এটা বিশ্বাস মানুষ করবে কি করে? না, এটা বিশ্বাস করবো এই কারণেই, মানুষও বিশ্বাস করবে এই কারণে, আপনি যেটা বললেন যে এখানে কোনো ইনকম্পিটেন্ট লোক কাউকে যে নিয়োগ দেওয়া হয়েছে এরকম না। তাহলে কি লেস কম্পিটেন্ট বলা চলে? কারণ তিনজন বিচারপতির মধ্যে একজনের কোনোদিন বিচার করার মানে অভিজ্ঞতা ছিল না, আর বাকি দুইজন তারা আগেই অবসর গ্রহণ করেছেন। অবসর গ্রহণ করাদের মধ্য থেকে তাদেরকে আনা হয়েছে 6 দিন বা কয়দিন, অল্প কিছুদিন আগে তাদেরকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে তারপর আচ্ছা, এবার বিশেষ বিবেচনায় নিয়োগ দিয়ে। না না, শোনেন, অবসরপ্রাপ্ত কাউকে দেওয়া যায় না তা কিন্তু না। আমাদের এনটিসিতে আমাদের অনেক মেজর জিয়াল সাহেবরা যারা অবসরপ্রাপ্ত, সেটা বিভিন্ন জায়গায় আছে, যেমন দূতাবাসে আছে, সেক্রেটারিরা রিটায়ার করলে যায়। আর আপনি যাকে বললেন যে বিচারপতি, তিনি কিন্তু আমাদের কোর্টের বারান্দায় বহুদিন ধরে তিনি উকিল থেকে বিচারপতি হয়েছে। তো তার যে অভিজ্ঞতা নাই, বিচার করার অভিজ্ঞতা নাই না। এখানে একটা জিনিস, একটা ভালো উকিল সবসময় বলে কি, বার এন্ড বেঞ্চ, বেঞ্চ তখনই ভালো হবে যদি বার ভালো হয়। সো আপনি যখন বার থেকে আসেন তখন ইউ হ্যাভ এ প্রিজাম্পশন যে হি নোজ দ্য ল। আর বিচারপতি হয়ে আপনাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। বিচারক কি, বিচারক দুই পক্ষ শুনবে তারপর বিচার করবে। আপনি বোধহয় জানেন কিনা জানি না, শাহাবুদ্দিন সাহেবের কিন্তু কোনো ল ব্যাকগ্রাউন্ড ছিল না। ডু ইউ নো দ্যাট? বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কোনো ল ব্যাকগ্রাউন্ড ছিলেন না। তিনি কিন্তু জাজ থেকে আসেননি, তিনি এসডিও ছিলেন, তিনি সেক্রেটারি ছিলেন। তারপর তখন হতো কি, এই রুট থেকে এসেই কি সে হাইকোর্টে আসা যেত, এবং সেইভাবে সে কিন্তু প্রধান বিচারপতি হয়েছে। এবং তার যে জাজমেন্ট গুলো আপনি দেখবেন, দ্যাট জাজমেন্ট ইজ এ ওয়ান অফ দ্য ফাইনাল জাজমেন্ট। সো এই জিনিসগুলো আমরা অনেক সময় জানি না বলে হয়তো এরকম একটা মন্তব্য করি, কিন্তু এই মন্তব্যগুলো করা উচিত হবে না। বরং আপনাকে সবসময় মনে রাখতে হবে, কোর্টের উপর আপনার শ্রদ্ধা থাকতে হবে, সম্মান। নিশ্চয়ই নিশ্চয়ই আদালতের প্রতি শ্রদ্ধা সম্মান থাকতে হবে, কিন্তু এই প্রশ্নটা তো করতেই পারি আমরা, কোন বিবেচনায় বা কি যোগ্যতায়। যেমন ধরেন এখন নানান রকম নিয়োগ রদবদল হয়ে যাচ্ছে, তাজুল ইসলামের জায়গায় আরেকজন চিফ প্রসিকিউটর হয়ে যাচ্ছে। আমরা তো এই প্রশ্নটা করতেই পারি, কোন বিবেচনায় তাকে সরিয়ে তাকে দেয়া হলো। তেমনি কোন বিবেচনায়, কোন যোগ্যতায় এরকম গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনালে মানে তারা নিয়োগ পেলেন, তাদের এটা এই নিয়োগ যখন পাওয়া হয়েছে, দুইটা জিনিস, আপনার তো একটা ফোরাম আছে। যেমন আপনি যদি কোনো অনাস্থা দিতে পারেন, কোন দেখেন আপনার মধ্যে দেখছেন 12 জন খালি জাজ না, অনেক জাজকে কিন্তু কি করা হয়েছে এর মধ্যে, এই জুলাই অভ্যুত্থানের এই বিপ্লবের যে এই প্রথম আমরা দেখলাম, এই বিপ্লবের থেকে মানুষের অ্যাকাউন্টেবিলিটি, আমরা অনেকেই কমপ্লেন করছি, অনেক জাজ সাহেব অনেকেই কমপ্লেন, তাদের কিন্তু চাকরি নাই। সো আপনি যদি ভাবেন আপনি সিটিজেন হয়ে যে কোনো জাজ সম্পর্কে আপনার পার্টিকুলার কিছু থাকলে, আপনার সাথে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছে, আপনি সেখানে লেখেন, রাদার দ্যান ইটস ব্রিং টু দ্য পাবলিক ফোরাম। সো এটাও একটা কি, দিস ইজ নট এ রাইট আইডিয়া। কেন? এটাও মানুষকে ওই আদালত সম্পর্কে, এটা মানে এই কারণে বলতেছি, আপনি যখন এই প্রশ্নগুলো বেশি করবেন তাহলে ইম্পর্টেন্ট কারা চাইছে যে আসলে পদত্যাগ, এটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট। এইটা ইম্পর্টেন্টটা কি জন্য, এই টকশোতে যদি এই টপিকসটা আনে, তাহলে আমার মনে হবে যে তাহলে আওয়ামী লীগ ব্যাকিং আপ করে এই প্রশ্নগুলো নিয়ে আসতেছে টু মানে মেক দা আদালত কন্ট্রোভার্সিয়াল, কিন্তু সেটার কোনো সুযোগ নাই। এবং আমি যে জন্য প্রথম থেকে বললাম যে হাসিনার যে ফাঁসি হয়েছে, সেই জাজমেন্ট নিয়ে কেউ কোনো কথা তোলেনি, যে এই জাজমেন্টটা নেদারল্যান্ড থেকে লিখে না আসা, বা বলেনি কেউ যে না কালকের মধ্যে একটা জাজমেন্ট দিতে হবে। দেয়ার ইজ নো সাচ এ থিংস। আর আপনি আদালতে কিছু মানুষের ব্যক্তিগত যে অভিযোগগুলোর কথা বললেন, সেই অভিযোগগুলোর সাথে জাজ সাহেবদের কোনো সম্পর্ক না। আর যদি সেই অভিযোগগুলো কেউ প্রমাণিত করতে হয়, তাদের বিচার হবে। এটা তো একটা, এই যে ছেলেটার কথা বলা হলো 1 কোটি টাকা, সে তো বলছে যে চিফ প্রসিকিউটর, ইয়েস ইটস ম্যালাইন দা, মানে আমাদের কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, কিন্তু এটা ইনকোয়ারির মধ্যে আছে। মানে তারা তো সেটার জন্য স্টেপ নিবেই, সে তো রাষ্ট্র আছে। যদি না নেয়, আমি তো আপনাকে উদাহরণও দিলাম যে যদি না নেয়, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবস্থা নেবেন।
যেমন ফখরুল সাহেবকে আপনি মিথ্যাভাবে তাকে করে দিলেন, জেল দিয়ে দিছিলেন সেই সময় জোর করে মানুষদেরকে মিথ্যা মামলায় আপনি ফাঁসি দিয়ে দিয়েছেন। এখন তো এই কথা বলতে পারেন না কেউ মিথ্যা মামলায় ফাঁসি দেয়। আপনি সাক্ষীকে তুলে নিয়ে চলে গেছেন, রাজসাক্ষী হওয়া আর সাক্ষীকে তুলে নিয়ে যে ইন্ডিয়াতে পাওয়া, এই দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু আপনি নিয়ে যাননি। সুলতান মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করছে যে সুলতান মাহমুদ নাকি সাক্ষীদেরকে নিয়ে এসে নানান রকম বিভ্রান্ত করা। আপনাকে এই করার কিচ্ছু নাই, কারণ আপনি সাক্ষীদেরকে এখন পড়তে পারবেন না। কারো বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে, কারণ বা ভাই বোন কাউকে জোর করে পুলিশ তুলে নিয়ে আসছে, বা কাউকে আয়না ঘরে দেওয়া হয়েছে। there is no such thing. So এই ধরনের প্রশ্নটা করাও আমাদের উচিত হবে না, কারণ একটা ট্রায়াল চলার সময় এই ধরনের কথাগুলো বলাও আমাদের প্রশ্ন করাই কাজ করার কাজে তবে এতগুলো একজন প্রসিকিউটরের বিরুদ্ধে যদি উঠতো তাহলে হয়তো আসলে এটা নানান রকম তদন্ত একের পর এক প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সেই সাথে ট্রাইব্যুনাল নিয়েও আছে। সেটা সব উঠতেছে কিন্তু আফটার ইলেকশন, নট বিফোর ইলেকশন। আফটার ইলেকশন বিএনপি ক্ষমতা আসার পরে উঠতেছে। সো আমরা যে কথাটা বারবার বলছি, এখনো বলছি অভিযোগের সম্পর্ক কি? অবশ্যই বিএনপির ক্ষমতার সাথে, কারণ এই বিএনপি কে মেজরিটি পাওয়াই দিছে ইন্ডিয়া এবং বিএনপি কে বসাইছে তো ইন্ডিয়া। এটা তো আমি সব জায়গায় বলতেছি, এখনো বলতেছি। আপনি তো 3টা দস্তখত দিয়ে আসছেন যে প্রেসিডেন্টকে চেঞ্জ করবেন না, কনস্টিটিউশন বদলাবেন না, জুলাই সনদ কি করবেন না, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, আর আওয়ামী লীগকে বিএনপির মধ্যে দিয়ে পুনর্বাসন করবেন। তো প্রেসিডেন্ট সাহেব যখন বলে দিল বাংলাদেশ জিন্দাবাদ, আর কনস্টিটিউশনে লেখা আছে শেখ মুজিবুর রহমান হচ্ছে কি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি বলে দিলেন তো, উনি নিজেই কথা বলছিলেন যে জিয়াউর রহমান এবং এরশাদ দেশের সব নষ্ট করেছে। আজকে তিনি ঘোষণা দিচ্ছেন যে জিয়াউর রহমান হচ্ছে কি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তার মানে কি এই আওয়ামী লীগের রংটা কি? ক্ষমতায় থাকার জন্য তারা যা ইচ্ছা তাই করতে, এদের কোনো চরিত্র নাই। কিন্তু আপনাদের কাছে এটা প্রমাণ কি? বিএনপি কে বসালো ইন্ডিয়া, আপনি বলছেন বিএনপি কে বসাইছে ইন্ডিয়া, না এই প্রমাণটা হচ্ছে কি আজ পর্যন্ত আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে যে কথাগুলো আসছিল বা আমরা যেগুলো আপনি যে কথা বলতেছেন এগুলোর বিষয়তে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে কি এটা তদন্ত হচ্ছে এটা, কিন্তু আমরা এখন পর্যন্ত একদিনও কি পাইছি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কার ইশারায় সে দেশে আসতে পারতেছিলেন না? তিনি কি বলছেন আনন্দবাজার পত্রিকার রিপোর্টটা ভুল? এখন যে এটারও বিরুদ্ধে ওনারা বলেন এটা বলার দরকারই নাই। কেন দরকার না? আপনি তো নিজে স্টেটমেন্ট করছেন। সো ইউ হ্যাভ টু মেক ইট ক্লিয়ার। যখন বারবার আমরা বলতেছি যে আপনি কেন এই যে মেজরিটির কথা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা, আজকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথাটা আরেকটু যাই আপনার কাছে, একদম সুনির্দিষ্টভাবে জানতে চাইবো। কিন্তু এইটা যে তিনি যে বলেন নাই যে আসলে কার বাধায় আসতে পারছিলেন না বা কার ইশারায় আসলেন, এবং গুলি খাওয়ার দিনে কিন্তু হঠাৎ করে তিনি চলে সব এটা নিয়ে তিনি স্পষ্ট করেন নাই। তার মানে কি এই ইন্ডিয়া তাকে ক্ষমতায় বসায় দিল? হ্যাঁ, খালি তাই না, আপনি যার ফাঁসি হয়েছে জানেন তার অ্যাড্রেস কি দিল্লিতে, কোন বাসায় থাকে তাও আপনি রাষ্ট্র হিসাবে জানেন। আপনি নির্বাচনের পর আজ পর্যন্ত বললেন না যে কি এক্সট্রাডিশন টিটির আন্ডারে তাকে এখনই ফেরত দাও, কিন্তু আপনি হাতির যাদের হয়েছে গতকালকে কি বললো পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে ওই টিটির আন্ডারে আমরা অলরেডি তাকে ফেরত চাইছি। তা আপনি তো হাসিনাকে ওই টিটির আন্ডারে ফেরত চাইলেন না, তাহলে কি বোঝা যায়? প্রক্রিয়া চলমান না, অন্তর্বর্তী সরকার না এটা কোনো প্রক্রিয়া না এটাকে তো বিচার করবেন। আর একজনের বিচার হয়ে ফাঁসি হয়ে গেছে, ফাঁসির আসামি, এটা ফিজিউটিভ, তাকে আপনি আনবেন। আর একটা লোককে কি করা হয়েছে, ধরা হয়েছে, যেমন আজকে কথা প্রসঙ্গে বলি সালাউদ্দিন সাহেব আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই জুলাই অভ্যুত্থান না হলে তাহলে শিলংই কিন্তু থাকতে হতো, তাহলে বাংলাদেশ আসতে হতো। আর আজকে বাংলাদেশ এসে কিন্তু উনি জুলাইকে কি করতে চাচ্ছেন, জুলাইকে অস্বীকার করতে চাচ্ছেন। সো এরপর আর কি প্রমাণ লাগে? অকথ্য প্রমাণ যে তাদেরকে ক্ষমতা বসাইছে আওয়ামী লীগ, ক্ষমতা বসাইছে ইন্ডিয়া। তো এবং আপনি ফুলের মালা দিচ্ছেন আন্দোলন করলো জুলাই আন্দোলনকারীরা, ফলে আন্দোলনের ফলে ফিরতে পারলো সালাউদ্দিন আহমেদ, তো সেখানে ইন্ডিয়া ক্ষমতায় বসলো, তার প্রমাণ আসলো কোত্থেকে? তার প্রমাণ আসলো কোথায়? তাহলে একটার পর একটা এই ইলেকশনের পর জামিন কতগুলো হলো, জামিন যার হলো। আমি তো বললাম যে সাবেক প্রধান বিচারপতির জামিন হলো, আপনি রাষ্ট্রপতিকে সরালেন না কেন? রাষ্ট্রপতি স্টেটমেন্ট দিল কি যে বিএনপি আমাকে ক্ষমতায় রাখছে, অন্যরা সরাই দিতে চাইছে। রাষ্ট্রপতির সাথে বিএনপি হয়ে গেল আর আওয়ামী লীগ থেকে। তাহলে মানে এই বিএনপিতে মানে বিএনপির এই রাষ্ট্রপতি তাহলে গুপ্ত বিএনপি ছিল? রাষ্ট্রপতি তাহলে কি গুপ্ত বিএনপি ছিল? খলিল সাহেব আপনারাই বললেন, যার পদত্যাগ চাইলেন, আপনারা বললেন কি যে আবার দেখেন শপথ নিছেন আপনি যতগুলো উপদেষ্টা কি যে আমরা কোনো সরকার ব্যবস্থায় যেতে পারবো না, কোনো দল অংশগ্রহণ করবো না। তো খলিল সাহেবকে তখন আপনি এই ফরেন
মিনিস্টার বানালে, তখন এইটা কোথায় ছিল? জি, সো তারা কি আসলে গুপ্ত ছিলেন কিনা এই প্রশ্ন আপনি করতে পারেন, কিন্তু এর সাথে এটার সম্পর্ক কি যে বিএনপি কে বসালো ইন্ডিয়া? খলিল সাহেব তো না, খলিল সাহেব কার বন্ধু? আমেরিকার বন্ধু। দোভালের বন্ধু। দোভালের বন্ধু। আপনি তো আমেরিকার তো ইলেকশন বন্ধু বলে শোনা যায়। না না, আপনি দেখেন ইলেকশনের কয়দিন আগে, আমি প্রশ্ন করছি ইলেকশনের কয়দিন আগে কেন উনি ইন্ডিয়া গেলেন, আজ পর্যন্ত জানাইছেন? জাস্ট ইন্ডিয়ার আগে কেন তিনি ইন্ডিয়া গেলেন? আজকে কেন আমরা বলি যে ইন্ডিয়ার মোদি গভর্নমেন্ট যখন বললো যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো, এটা ইলেকশন আগেই বলে দিলেন। উনি তো বলেননি বাংলাদেশের যে গভর্নমেন্টই আসুক তাদের সাথে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো। না, আপনি ইন্ডিয়ার ফরেন মিনিস্টার এসে সব দলের সাথে কথা বলেন। কি করলেন? একটি পার্টিকুলার দলের সাথে কথা বলেন। আর কি প্রমাণ লাগে? তো তারা তো প্রেফারেন্স চাইতেই পারে, মানে কোন দলের দেশের একটা প্রেফারেন্স ধরন থাকে, কিন্তু তার মানে তারা বসিয়ে দিল কি করে বসিয়ে দিল? বোন, রাষ্ট্র টু রাষ্ট্র, পলিটিক্যাল সায়েন্সের ভাষায় কি, কোন রাষ্ট্র আপনার চিরদিনের বন্ধু না, কোন রাষ্ট্র আপনার চিরদিনের শত্রু না। সম্পর্কটা হতে হবে রাষ্ট্র রাষ্ট্র। একটা রাষ্ট্র যখন একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে যাবে, যেমন আজকে ইরানের কথা, কি বলতেছে ইউএসএ যে ইরানের রিজিম চেঞ্জ করা, ইজ ইট কল ডেমোক্রেসি? আপনি জোর করে একটা শাসনকে চুজ করতে পারেন? আপনার সাথে সম্পর্ক হতে হবে কি রাষ্ট্র টু রাষ্ট্র। আপনি যখন এই কাজটা করতেছেন এবং আপনি তো চাবেন এখন যে কোনো ভাবে হোক এই বিচারটাকে প্রলং করা এবং এই বিচারটাকে ভন্ডুল করা, এবং এটা নিয়ে আজকে হয়তো আপনার সামনে বলতে দেখা যাবে, দুদিন পর অন্যান্য মিডিয়াও একই প্রশ্ন করা শুরু করে দিবে। সো এইটা কি, দিস অলসো এ পার্ট অফ দ্যাট কনস্পিরেসি। এইটাকে বলে ম্যাকাইভেলি কনস্পিরেসি থিওরি। যদি কোনো কিছু শুরু করতে হয় প্রথমে সেটা নিয়ে আসো কারো না কারো মুখে, তারপর এটা সমাজে সরিয়ে দাও। আর 100 বার আমাদের কারো না কারো মুখে তো এটাও শুনেছি যে আমেরিকা আসলে জুলাই অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে বা তারা কলকাঠি নেড়েছে। ফরহাদ মজহার বলেছেন, এদিকে অন্যদিকে আমেরিকা থেকে জেফরি স্যাক্স থেকে শুরু করে অনেকেই বলছেন এই কথাগুলো, যে কিন্তু সেটা তো কারো মুখ দিয়ে এসেছে। কিন্তু আমার প্রশ্নটা ওখানে না, আমি আসলে এটাই বারবার জিজ্ঞাসা করছি যে ইন্ডিয়া বসিয়ে দিল, ইন্ডিয়াকে দস্তখত করে দিয়ে আসলো, এর প্রমাণ? হ্যাঁ, এই তো বললাম তো আপনাকে, দুটার প্রশ্নের উত্তর আজ পর্যন্ত তো মেলেনি। তার মানে ইন্ডিয়া বসিয়ে দিল? হ্যাঁ, এখন ইন্ডিয়া তো বলতেছে আমি তোমাকে চাই। আপনি মিডিয়া থেকে শুরু করে সবকিছু কিভাবে কন্ট্রোল করলেন? আপনি কিভাবে কন্ট্রোল করলেন? আপনি ইলেকশনটা মেকানিজমটাতে করলেন, আপনি মেজরিটিটাতে নিয়ে দিলেন, অ্যাবসলিউট মেজরিটি। আপনি কি জন্য ইলেকশন কমিশনে যখন বলা হলো কি যে আক্তার সাহেবকে সরাতে হবে, বিএনপি কি বললো? আক্তার সাহেবকে সরালে আমরা কি করব না, আমরা ইলেকশন করব না। যখন আমরা বললাম যে সংবিধান মানে রাষ্ট্রপতিকে সরাতে হবে, বিএনপি বললো রাষ্ট্রপতি সরানো যাবে না। এই একটু আগে একটা কথা বলতেছিলাম, 133টা অর্ডিন্যান্স হয়েছে। এই অর্ডিন্যান্স গুলো কি একটা কনস্টিটিউশনের মধ্যে আছে না? বিএনপি তো এও বলেছে খলিল সাহেবকে সরাতে হবে, বিএনপি তো তখনই বলেছে 3 উপদেষ্টার পদত্যাগ, কিন্তু সেগুলোও তো হয় নাই। না না না, হ্যাঁ, কেন হয়নি? আপনি যে বলছে যে রাজনীতি করার ইচ্ছা হলে পদত্যাগ করে এসে রাজনীতি করেন, কারণ মাহফুজরা পদত্যাগ করে আসেনি, পদত্যাগ করেছেন। না না, তারা কি ইলেকশন নির্বাচনের কিছুদিন আগে? না না, তারা কি ইলেকশন করছে? করেনি তো। নাইট কি প্রথমে করেনি? যারা ইলেকশন করছে তারা তো একদম প্রথমে পদত্যাগ করছে। যারা ইলেকশন করতেছে তারা তো প্রথম, আর যারা পদত্যাগ করছে তারা কি ইলেকশন করছে? আর তারা তো পদত্যাগ করেছে, তা করেছে। কিন্তু আমি প্রশ্ন করছি বিএনপির দাবির মুখেই যে তাদের হয়ে গেল তা তো না, কারণ তখনই দাবি করেছিল খলিলুর রহমান, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম 3 জনের পদত্যাগের দাবি করেছিল। খুবই ভালো কথা। আজকে হঠাৎ করে বিএনপির মুখে কেন এই কথা শুনতে যে খলিল সাহেব ভালো, ইউনূস সরকার ভালো না? আপনি এই কথা কেন বলতেছেন যে গণভোটের দাবি যদি তখন না মেনে নেওয়া হতো তাহলে ইলেকশন দিত না? এই যে ফ্রডটা আপনি পাবলিকের সাথে করতেছেন, কেন, কোন অধিকারে? এই ফ্রডটা তো করছে আওয়ামী লীগ, এবং ফ্রডটা বাংলাদেশকে সবসময় এনকারেজ করে কি ইন্ডিয়ার আধিপত্যবাদের তো মূল ইয়াইটা কি, যে মূল সিস্টেমটা কি, যে এই দেশকে যে করে হোক কন্ট্রোল করতে হবে, যেই শাসন ব্যবস্থা এটা। তাহলে সেই জন্য তো কন্ট্রোল করতে পারেনি বলে তো 15 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি বাইরে রাখছিলেন। কন্ট্রোল করতে পারেননি বলেই তো শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি হত্যা করেছেন। তাহলে কি আপনাদের মানে জুলাই অভ্যুত্থান পুরোপুরি ব্যর্থ, কারণ ইন্ডিয়ায় ক্ষমতায় বসিয়ে দিচ্ছে? ব্যর্থ না, প্রতিবিপ্লব এখন আছে। যদি আপনি জুলাই এই সনদ না মানেন, গণভোট না মানেন, তাহলে আপনি তো ক্ষমতায় থাকতে পারবেন না। ম্যান্ডেটটাই তো জুলাই সনদ। ব্যর্থ হবেন ইনশাল্লাহ, এতগুলো রক্ত বৃথা যেতে পারে না। কিন্তু ক্ষমতায় বসাচ্ছে ইন্ডিয়া, আর কি হতে পারে ক্ষমতায় যদি না না, বললাম তো, এটা তো সারা মানুষের কাছে তো এটা শোনেন, আওয়ামী লীগকে 3 বার ক্ষমতায় বসায়নি ইন্ডিয়া, হয়তো 15 বছর লাগছে সরাইতে। আজকে বিএনপি কে যদি বসায় থাকে এবং বিএনপি যদি প্রতারণা করে জুলাই সনদের সাথে, তাহলে কি হবে? একই পরিণতি হবে। ইতিহাস তাই দেখায়, দেশটাকে ভাগ করছে। এই যে ইন্ডিয়াকে দস্তখত দিয়ে আসছে, সেটা কি আপনি দেখেছেন যে তাকে আসলে কিভাবে? না, আমার দেখার কথা না, আবার এটা বলতেছি, দস্তখতটা মানে এই কারণে বলা হলো যে দেয়ার সাম আন্ডারস্ট্যান্ডিং।
এই আন্ডারস্ট্যান্ডিং এর কথাটা কোথা থেকে আসতেছে আমরা বারবার আপনাকে রেফারেন্স দেওয়া হলো, খালি আমি না, দিলারা ম্যাডাম থেকে শুরু করে আমরা সবাই, ইভেন আমার দেশের সম্পাদক সবাই বলতে যে ইউনিট টু এই আনন্দবাজার পত্রিকা একটা তো মানে ইট ইজ ওয়ান অফ দ্য ওয়াইড সার্কুলেটেড নিউজ পেপার, তাই না? একটা নিউজ পেপারই এবং পার্শ্ববর্তী দেশের নিউজ পেপার, এবং সেই নিউজ পেপারের ওই ঘটনাগুলোর পর তো অনেকগুলো ঘটনা ঘটছে, তো সেই ঘটনাগুলোকে তো আপনি একই সুতায় বাঁধতে হবে, তবে না মালা। ঘটনার কথা বলছেন আপনি? আপনি একটা বললাম আনন্দবাজার পত্রিকার কথা বললাম, তারপর কি হলো, তারপর পরে দেখা গেল উনি ফিরে আসার কথা বললেন। প্রতিবেদনের কথা বলছেন? আনন্দবাজার পত্রিকার ওই যে প্রতিবেদনে বলছেন যে there is some understanding between Tarek Zia and India. তারেক জিয়া ইন্ডিয়া আন্ডারস্ট্যান্ডিংটা থাকবেই তো, মানে মানে দুই দেশের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তো থাকবেই, মানে কি নিয়ে আন্ডারস্ট্যান্ডিং? এটা কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং? আমি আপনাকে এটাই বলে দুই দেশের, এটাও একটা ভুল কনসেপ্ট। তখন তো বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন, চেয়ারপারসন কে বেগম খালেদা জিয়া, আর দল নাই, আর দলের সম্পর্কে তো আসলো না। কথা হচ্ছে যে হি ইজ নট দ্য রিপ্রেজেন্ট, সে কি, সে হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। এই তো এর বাড়ি তার তো কোনো অন্য কোনো পরিচয় নাই, তাই না? তাহলে আপনি কেন আনন্দবাজার পত্রিকা বলতেছে? আনন্দ পত্রিকার আগে প্রথমে আমাকে বলেন, আপনি একটা বিদেশে আছেন, আপনি আপনার দেশে ফিরে আসবেন, তা আপনাকে কেন বলতেছেন যে আমার একার হাতেই ফিরে আসাটা নির্ভরশীল নয়? আপনি একটা স্বাধীন দেশ, আপনি এই আমেরিকায় আছেন, আপনি চালিত কালকে টিকিট কেটে চলে আসতে পারেন, আপনি বলতে পারেন যে না আমার ফিরে আসাটা এখানে একদম ঠিক, যে আপনি আসলে সেই ব্যাখ্যাটা আমরা পাই নাই, কিন্তু সেই ব্যাখ্যা পাইনি বলে ইন্ডিয়া বসিয়ে দিল সেটা কি? যেমন ধরেন আমরা এই ব্যাখ্যাও তো পাই নাই, জামাত আমিরের সাথে ইন্ডিয়ান কূটনীতিকের কি কথা হলো, কেন এতদিন ধরে গোপন রাখার পরে তারেক রহমানের সাথে বৈঠকের পরপর প্রকাশ হলো, সেই ব্যাখ্যাগুলোও তো আমরা পাই নাই। ও না 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 না, সে ব্যাখ্যাও দেওয়া হয়েছে, সে ব্যাখ্যা দিচ্ছেন আমির জামাতকে যখন দেখতে আসছেন, যখন তখনই কি করা হলো, তিনি তো আপনি বোধহয় জানেন তার ওপেনার সার্জারি, হ্যাঁ, এবং তাকে দেখতে আসছিল এবং তারাই বলছিল যেটা গোপন রাখেন, সেটা আমির জামাত বলছে না এটা গোপন রাখবো কেন, সবাই আসছে, আপনারাও আসছে, এটা আমরা বলে দেবো। এই সৎসাহস ছিল বলে তো বলেন নাই তো, তখন বলেছেন তারেক রহমানের সাথে দেখা করবার পরে। না না, তার সুস্থ হওয়ার পর, তারেক রহমানের সাথে না, তার সুস্থ হওয়ার পরে তারেক রহমানের সাথে দেখা হওয়ার কি, তারেক রহমানের সাথে তার বিদেশে ইংল্যান্ডে দেখা হয়। দেন দেশটা অনেক কিছুই তো আমরা বলি, ফেব্রুয়ারি মাস থেকে কি প্রথম এনসিপি বলছিল না যে একদিকে হেলে গেছে, জামাত বলেনি যে এই সরকার, ইউনিট সরকার একদিকে হেলে গিয়েছিল। ফেব্রুয়ারি মাসে যখন তারেক রহমানের সাথে মিটিং করে আসে, তারপর শোনেন এই তর্কগুলো করবো না। আমরা একটা জিনিস সবসময় বলতে চাচ্ছি যে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরোধী। আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে বসিয়ে দিয়েছে, এটা এখন দিবালোকের মতো স্পষ্ট। সো আমরা সেই জায়গায় যাইনি, আমরা সবাই এটা মেনে নিচ্ছি। আপনারা সম্প্রতি রিজওয়ানা হাসান সাবেক উপদেষ্টা, তাকেও বলছেন যে তিনি রাজসাক্ষী ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর, মানে সেটিও আপনারা কিভাবে বলছেন? আর আমার ওই মূল প্রশ্নটাও যে কে করলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং? ইলেকশন বলে দিলেন তো, ভারত করলো, আর কি করবে? 6টা জিনিস এই ফ্যাক্টর কাজ করছে, সেই 6টা ফ্যাক্টরও যে একদিন এর আগে একদিন আপনাকে বলছে, আপনি বলছেন ডিপ স্টেট কারা, এটা নিয়ে অনেকক্ষণ আপনার সাথে কথা হচ্ছে, বলেন নাই আচ্ছা বলে দিচ্ছি আজকে। আচ্ছা, ডিপ স্টেট হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দুইটা পরাশক্তি, একটা পরাশক্তি আর একটা বৃহৎ শক্তি, সেটা হচ্ছে চীন আর একটা হচ্ছে ইন্ডিয়া। আর এই দুইটা পক্ষ কিন্তু আলাদা, দুই মেরুর দুই দিকে। চীন আর ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেট না, আবার বুঝেন, আমি ডিপ স্টেট এখন বাংলাদেশের ডিপ স্টেট বলিনি, আমি বললাম যে চীন আর ইন্ডিয়া তো আমাদের নেইবারই। হ্যাঁ, আচ্ছা, ধরে নেন যে দেশগুলো ইন্ডিয়াকে সমর্থন করবে তারা কি চাইবে? চীনকে কন্ট্রোল করতে চাইবে। আর যারা চীনকে সমর্থন করবে তারা চাইবে ইন্ডিয়াকে কন্ট্রোল করতে। এখন বাংলাদেশে যে সরকারটা আসবে, সে সরকারটা কার পারপাস সার্ভ করবে, সেইটাই যারা নির্ধারণ করে তাদেরকে বলা হয় ডিপ স্টেট, এবং সেটা কখনোই নির্দিষ্ট কোনো দেশ হতে পারে না। আর আপনারা জানেন সারা দেশে G7 হচ্ছে দে আর দ্য ডিপ স্টেট মেম্বার্স। সো G7 ঠিক করে কোন দিকে কখন কি নির্ভর করে, সেজন্যই বলা হয় দিস ইজ দ্য নোশন অফ ডিপ স্টেট। সো নোশনের কথা বললাম বাংলাদেশের ক্ষেত্রে। দ্বিতীয় কথাটা আমরা বলতেছি কেন এবারে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হলো, বা কেনই বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা, তার প্রমাণ কি হাতে হাতে কি দিচ্ছি। যে আপনি একটা জিনিস দেখেন, এই ক্ষমতায় আসার পর কি ঘটনা, আপনি এখন একটা আপনি সমস্ত জায়গা থেকে সবাইকে সরিয়ে দিলেন। ইলেকশন আপনি কিন্তু এখন সংসদই গঠন হয়, আপনি রাষ্ট্রপতিকে সরালেন না। আমি যদি একই কথা বলি যে সংবিধানের আন্ডারে রাষ্ট্রপতি শপথ নিছে, রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট হয়েছে, সেই সংবিধানের আন্ডারে তো শেখ হাসিনা ছিল, এবং এই সংবিধানে লেখা আছে কি যতক্ষণ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত উনি বৈধ প্রধানমন্ত্রী। তাহলে তো এই ভোট, এই ক্যাবিনেট সবই তো অবৈধ।
একটা মা যদি যমজ দুইটা টুইন হয়, তো বাবা কি বলতে পারে একটা সন্তান লেজিটিমেট আর একটা লেজিটিমেট না? আপনি গণভোট এবং এই পার্লামেন্ট ইলেকশন একই দিনে আপনি ডাকলেন, আপনি একই দিনে ইলেকশন হলো, আপনাকে শপথও নিতে বললো দুইটা, আপনি যে বলতেছেন না একটা নিতে পারবো আর একটা পারবো না, একটা বৈধ আর একটা বৈধ, এই বুদ্ধিগুলো কে দিচ্ছে? জুলাই সনটা কে বাস্তবায়ন? কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পর আনা, তাহলে আমার বন্ধু সাংবাদিক আপনার দেখছে, আচ্ছা হঠাৎ করে 7টা থেকে এই রাত 12টা পর্যন্ত আপনি এই ঢাকা শহরের সমস্ত ইয়াগুলো সেন্টারগুলো ভোট প্রকাশন বন্ধ করে দিলেন কেন? আজকে আপনি এই একটু আগে আপনাকে বললেন 11% কোনোদিন কোন ইলেকশনের ভোট 11% বাতিল হতে পারে? আপনি 11% ভোট বাতিল করে দিলেন। এবং এই দেখেন আমি এটা গেজেট দেখেন, বাংলাদেশের গেজেট কি, গেজেটে কি, গেজেট তারিখটা দেখেন 25শে ফেব্রুয়ারি, ভোট হয়েছে কবে? 12ই ফেব্রুয়ারি। আপনি গেজেট করার আগে আপনাকে দেওয়া লাগতো হিসাবটা, আপনি 13 তারিখে তাড়াতাড়ি করে আপনি গেজেট দিয়ে দিলেন, আর 25 তারিখে আপনি বলতেছেন টোটাল কত ভোট পড়ছে, কত ভোট বাতিল হয়েছে। টোটাল ভোট পড়ছে 7,76,000 আর বাতিল হয়েছে 74,22,000, হুইচ ইজ 11%। আজকে এতগুলো আবার দেখেন, আজকে দেখেন খালি আওয়ামী লীগ মানে জামাত ইসলাম বলতেছেন, বিএনপিও তো বলছে ইলেকশন নিয়ে হারুন চাঁপাইনবাবগঞ্জ। এটা তো আমাদের দেশে কোনো একটা নির্বাচন নাই যেখানে কেউ বলে না ইলেকশন কারচুপি বলতো, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, পুকুর চুরি, সাগর চুরি, এখন ইলেকশন একই তো। একটা দল বলতো, একটা তো সবাই তো বলতো না, এখন তো সবাই বলছে, স্পেস মিনিস্টার পর্যন্ত বললো, আপনি যে সরকারের ক্রিয়ামন্ত্রী সেও তো বললো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনি বোধহয় দেখছেন যে যে জায়গাগুলোতে মানে বিএনপি মামলা করতেছে সেখানেও কি দেখাচ্ছে, যে যেখানে হেরে গেছে, হেরে যাওয়া ব্যক্তিরাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ। এখানে একটা কথা হচ্ছে যে আমরা তো সেদিনই বলছি যে অনেক দুঃখ নিয়ে কষ্ট নিয়ে ইলেকশনটা মেনে নিলাম, কি কারণে? যদি আজকে মেনে না হয় তাহলে দেশে একটা রক্তপাত ঘটবে। তাহলে বারবার কেন বলছেন ইঞ্জিনিয়ারিং হচ্ছে? মেনেই যখন নিয়েছেন বারবার বলার উদ্দেশ্য কি? না বারবার বলো না, আমরা এটা মেনে নিলাম কিসের জন্য? জুলাই সনদটার জন্য। আপনি তো সেই জুলাই সনদটাকে অস্বীকার করতেছেন, কার ইশারায়, কার স্বার্থে? জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, ইন্ডিয়া ছাড়া আর কে লাভবান হবে? আওয়ামী লীগ এবং ইন্ডিয়া ছাড়া আর কে লাভবান হবে? জুলাই সনদ হচ্ছে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে মূর্ত প্রতীক। সো জুলাই সনদ বাস্তবায়ন না হোক এটা কে চাইবে? একমাত্র ইন্ডিয়া, আর তো কেউ চায় নাই। আর কি কেউ চাওয়ার আছে? অন্য কোনো কেউ চাওয়ার আছে? তৃতীয় কোনো পক্ষ না। আর ইনডিরেক্টলি ইন্ডিয়া চাইবে, ডাইরেক্টলি কে চাইবে? আওয়ামী লীগ। সো ইকুয়েশন ইজ ক্লিয়ার না? হ্যাঁ, কিন্তু ধরেন অন্তর্বর্তী সরকার ছিল ক্ষমতায়, প্রশাসনে রদবদল করলো অন্তর্বর্তী সরকার, এবং সেখানে আপনাদের চাহিদা মতো লটারির মাধ্যমে বিভিন্ন রদবদল হলো, সবকিছুতে আপনাদেরও একটা অবস্থান ছিল, নির্বাচন কি হবে, কিভাবে নানান আলোচনা হলো। ইন্ডিয়া এসে মাঝখান থেকে কিভাবে সবকিছু ঠিক করে দিয়ে গেল? তাহলে অন্তর্বর্তী সরকারকে বসে বসে আসলে কাজকলা খেয়েছে, এরকম একটা ব্যাপার। এই যে ওই জন্য বললেন যে রেজওয়ানা রাজসাক্ষী কেন বলা হলো, আপনি তো নিজে জানেন যে একটা মন্ত্রীর মধ্যে একটা কিচেন ক্যাবিনেট থাকে। খালি ব্রিগেডিয়ার সাকত সাহেবের কথা বোধহয় আপনি শুনছেন। সাকত সাহেব কি বলছেন, উনি কিন্তু আগে ইলেকশন কমিশনার ছিলেন। সে বলল কি, তাকে একটা দিন ডাকা হয়নি ইলেকশনটা কেমন করে হবে, কিভাবে হবে। হি ডিড নট নো এনিথিং, হি ডাজ নট নো এনিথিং। সেকেন্ডলি, রেজওয়ানার বলতেছে, আপনি ধরে নেন কথাবার্তা, উগ্রবাদ তো আমরা সবাই কি করি, ঘৃণা করি, কিন্তু কথা হলো আপনি কাকে ক্ষমতায় নিয়ে আসবেন কি নিয়ে আসবেন না, এটা ভোটাররা নির্ধারণ করবে না আপনি নির্ধারণ করবেন? নিশ্চয়ই ভোটাররা। আমি কিন্তু যারা বলতেছে জামাতকে নিচে, আমি ওই কথায় যাচ্ছি না, তার কথাটা হচ্ছে কোট করে আমি বলতেছি, সে বলছে যারা উগ্রবাদী বা নারী বিরোধী তাদেরকে তো আমরা আসতে দিই। ইজ দ্যাট ক্লিয়ার? এটা আমি কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে, আমার কথা হলো এতটুকুই যদি আমি থাকি, প্রথম কথা হলো উনি নিয়ে আসার কে? তারা তো ক্ষমতায় আসতে দেয়নি এটা বলেন নাই, বলছেন মেইন স্ট্রিম হতে দেয় নাই। হোয়াট ডাজ ইট মিন? আপনি এমপি ইলেকশনে যদি আপনি জিততে না পারেন, দ্যাট দ্য মেইন স্ট্রিম, ইজন্ট ইট? জাতীয় পার্টি আজকে নাই, কেন বলা হচ্ছে দে আর নো মোর মেইন স্ট্রিম? মেইন স্ট্রিম মানে কি ক্ষমতায় যাওয়া শুধুমাত্র মেইন স্ট্রিম? ধরেন সমাজের মেইন স্ট্রিম কারা? সমাজের মেইন স্ট্রিম, রাষ্ট্রের মেইন স্ট্রিম, যারা মানুষের ভোটাধিকারে, আপনাকে একটা জিনিস বলতে, যারা ভোট দিবে, মানুষ যাদের সমর্থন পাবে, সিংহভাব সমর্থন পাবে, তাদেরকে তো মেইন স্ট্রিম বলা হয় না। মেইন স্ট্রিম ধরেন মেইন স্ট্রিম মিডিয়া বলা হয়, মেইন স্ট্রিম বিভিন্ন ক্ষেত্রে মেইন স্ট্রিম বলা হয়। এখানে বলছে মেইন স্ট্রিম কেন বলা হয়? হোয়াইট সার্কুলেশন নিউজ পেপার কেন বলা হয়? যেখানে যে পেপারটা সবচেয়ে বেশি মানুষ পড়ে সেটাই তো মেইন স্ট্রিম হয়ে যায়, তাই না? যেটা পড়ে না সেটা তো হয় না। আমার দেশ সেদিন আসছে, কিন্তু সেটা সবচেয়ে বেশি সার্কুলেট হচ্ছে, মানুষ পড়তেছে বলে তো তাকে মেইন স্ট্রিম নিউজ পেপার এখন আমরা কাউন্ট করতেছি, তাই না? কিন্তু দৈনিক করতোয়া,
সে তো খালি ওই বগুড়াতেই আছে। তার মানে নানান ভাবে মেইন স্ট্রিম ব্যাখ্যা করা হয়, বেশি পড়ছে, বেশি সার্কুলেটেড মানে মেইন স্ট্রিম, ক্ষমতায় যে গেল সেটাই মেইন স্ট্রিম। কি করে ক্ষমতার কথা বলেনি তো আপনি, আপনাকে ভোটে দিল না, সব জায়গায় আপনার জামানত বাজেয়াপ্ত হলো, 1%ও ভোট পাইলেন না, 0.5%ও পাইলেন, তাদের মেইন স্ট্রিম হবে? আমার কথা হলো যে আমি মেইন স্ট্রিম করতে দিলাম না, এই আপনার কথা বললাম ক্ষমতা বাদ, মেইন স্ট্রিম করতে দেওয়া না দেওয়ার আপনি কে? জনগণকে দেন। সরকার তো এটা নিয়ন্ত্রণ করবেই না, উগ্রবাদ, নারী বিদ্বেষ, সেটা তো উগ্রবাদ নিয়ন্ত্রণ করবে। এখানে বোন কথাটা কনস্টিটিউশনে কি বলছে যে তুমি যাই করবা দ্যাট ইজ উইদিন দ্য ল, তাই না? আপনি আইনের মাধ্যমে নিষিদ্ধ করেন, আওয়ামী লীগকে কি করা হয়েছে? সাসপেন্ড করা হয়নি? তা আপনি যদি কোনো উগ্রবাদী দল হয়ে থাকে আপনি তাকে সাসপেন্ড করেন, কিন্তু ভোটের মাঠে আপনি তাকে ভোটের মাঠে কথাটা কখন বলা হলো? রেজওয়ান হাসান কখন বললেন কি আমরা ওই দলগুলোকে উগ্রবাদী বা নারীদেরকে যারা সেই দলগুলোকে আমি মেইন স্ট্রিমে আসতে দিই, দলগুলোকে বলছে, যখন বলছে বিরোধী দলের পাটও আছে, প্রশ্নটা আবার দেখে বিরোধী দলের পাটের মধ্যেও আছে, মানে সে তো দলের কথাই বলে দিল না। তিনি বলেছেন, রিজওয়ানা হাসান সুনির্দিষ্টভাবে বলছেন যে সেই শক্তি সব সময় ছিল, 11 সময় ছিল, বিএনপির সময়ও তারা নারী নীতি বদলে দিয়েছে, সেই শক্তি সময় ছিল, আমাদের সময়ও আছে, পরে ক্ষমাও চেয়েছে। তখন সঞ্চালক প্রশ্ন করছেন সেই শক্তির একটা পার্ট বিরোধী দলেও তো আছে, তখন বলছেন সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দলের থেকেও থাকে, আমার আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকু অংশ নারীর সমান অধিকারের বিরুদ্ধে কাজ করেন সেটুকু নিয়ে কাজ করা, কখনো যেন এই জাতীয় শক্তি মেইনস্ট্রিম হতে না পারে, আমরা সেই কাজ করছি, তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দেই না। আমি সেই কাজটা করে দিয়েছি, করছি না, আবার ওইখানে একটু ভালো করে দেখেন, সেই কাজটা আমরা করে দিয়েছি, আবার দেখেন ওখানে আবার আপনি ভালো করে পড়েন, সেই কাজটা করে দিয়েছি। ওই তো বলছেন তাদের রাজনীতির যেটুকু অংশ হ্যাঁ নারীর সমান অধিকারের বিরুদ্ধে দিয়েছি, আমরা করছি না, আমরা করে দিয়েছি, আমাদের কাজ হবে। ওই পর্যন্ত ঠিক ছিল। আপনি যে পর্যন্ত বলতেছেন না সবাই মিলে নারীর অধিকার যারা করে না তাদেরকে পছন্দ করবো না, তাদেরকে নিব না, ওই পর্যন্ত ঠিক, কিন্তু তারপরে কি আমরা ওই পার্টটুকুন করে দিয়েছি। সো এখানে এটা তো আপনার সামনে যা আছে আমার সামনেও তাই আছে, যখন বলে সে করে দিয়েছি তখন হচ্ছে কি দ্যার ইজ সাম মেকানিজম। তিনি তারা যেন মেইনস্ট্রিম না হতে পারে, এই জাতীয় শক্তি যেন মেইনস্ট্রিম না হতে পারে, আবার ওগুলো তো আমরা সেই কাজ করেছি এক জায়গায়। হ্যাঁ, এই জাতীয় শক্তি না আসুক, সে তো আপনি আইনের মাধ্যমে করবেন, কিন্তু সেটা আপনি অবশ্যই ইলেকশনের মাধ্যমে করতে পারেন। কিন্তু ইলেকশনের মাধ্যমে করেছেন, এটার প্রমাণ কি? মানে এটা তো তিনি বলেন নাই যে আমরা ইলেকশনের মাধ্যমে করেছি। এত কথা বললাম, বোধহয় আমার বোন ভুলে গেছে। প্রথম কি বললাম? আক্তার সাহেব কে ছিল? আক্তার সাহেব হচ্ছে ইলেকশন কমিশন সেক্রেটারি ছিল। আপনি বললেন একটু আগে যে প্রশাসনের 15 বছরের প্রশাসনে প্রথম দিন থেকে বলা হয়েছে 15 বছরের প্রশাসনের কর্মকর্তাদেরকে চেঞ্জ করতে হবে, করা হয়েছে একজনকেও না, লটারির মাধ্যমে করে ধরে না আমি আর আপনি দুইজনে একই দল, লটারি করা হলো যে আপনাকে আমার জায়গা তাহলে আমি আপনার জায়গায় গেলাম, কি পরিবর্তন? কোনো পরিবর্তন হবে না। এবং আপনাকে আর একটা দিন বলি, লটারি করার পরেও কিন্তু অনেকের বিরুদ্ধে বিএনপি যাদের বিরুদ্ধে কমপ্লেন করছে তাদেরকে কিন্তু কি করা হয়েছে, আবার শিফট করা হয়েছে। আই এম ওয়ান অফ দ্য উইটনেস, আমার এলাকার ওসি সাহেবকে চেঞ্জ করে দিচ্ছে ভোটের 4 দিন আগে, লটারি করে তাকে বেচারাকে নিয়ে আসছে, তাকে চেঞ্জ করে টাঙ্গাইল পাঠিয়ে দিলেন, কোথায়? পুলিশ সেন্টারে। সো এই যে কথাটা একটু আগে দিয়ে বলতেছিলাম যে আপনি যে সূক্ষ্ম কারচুপি করার কথাটা আমরা কিন্তু বলি না, আমরা বলছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তার মানে সারাদিন ভোটটা ভালো হবে, ভোটের রেজাল্টটা নির্ধারণ করবেন আপনি ভিতরে বসতে। এবং আপনি একটা জিনিস দেখবেন, আক্তার সাহেব যতবার ভোটের ডিক্লারেশন দিচ্ছিল, একটা লোকের সাথে করে চিটকুট দেয় আর উনি ডিক্লারেশন দেন, দ্যাট ইজ নট দ্য রুল। আপনার পিছনে স্ক্রিন আছে, আপনি দেখাবেন সবকিছু। আমি অন্য ঘোষমাদার এগুলোতে কিছুই যাচ্ছি না। আপনি আমাকে একটা জিনিস বলেন যে আক্তার সাহেব ভোটের এই যে এই অধ্যাদেশটায় আবার অ্যামেন্ডমেন্ট করছেন, অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা তো আরপিও ইলেকশন কমিশনকে দেয়নি। ইলেকশন কমিশন যে রেজাল্টটা আসবে রিটার্নিং অফিসার দিবে সেটাই পাবলিশ করবে, এখানে হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই। দ্বিতীয় কথাটা বলতেছি যে এগুলো জিনিস তো কোর্টে বলবো যেহেতু পেন্ডিং জিনিসগুলো আছে, কিন্তু কথা হলো এত কিছুর পরে কেন মেনে না হলে একটা কারণে যাতে জুলাইকে আমরা ধারণ করতে পারি, এরপরে যাতে জুলাই বাস্তবায়ন হলে আর কোনোদিন এগুলো হওয়ার সুযোগ থাকবে না। আচ্ছা এবারের মতো শেষ হোক, জুলাইটা তো বাস্তবায়ন হোক। আপনি ওই জায়গাতে এখন হাত দিয়ে দিচ্ছেন না। আপনি ভোটের পরে কেন চ্যালেঞ্জ করলেন? ভোটের আগে করলেন না কেন? যে না এই সরকার অবৈধ, এই সরকার গণভোট অবৈধ, আপনি রিট করলেন না কেন? আপনি একটা জিনিস বলেন, 45 জন ঋণ খেলাপি, সরকার অবৈধ এটা বলে নাই বিএনপি। কি বুঝি? সরকার অবৈধ এটা তো বিএনপি বলে নাই। না, আপনি কি রিট ফাইল করছেন? গণভোট অবৈধ। তো গণভোট অবৈধ হলে কি? তাহলে তো পুরো গভর্নমেন্ট সিস্টেমটাই অবৈধ।
ভোট তাহলে কি ব্যাপার? গণভোট অবৈধ হলে ভোট অবৈধ না? না কেন, মানে গণভোট অবৈধ হলে সরকার অবৈধ কি করে হয়? না কেন, আপনি তো গণভোট বলতেছেন যে কনস্টিটিউশনের মধ্যে নাই বলে অবৈধ, তো সরকারও তো কনস্টিটিউশনের মধ্যে নাই। নাই তো, Interim কিন্তু ওই যে government 106 এর অধীনে করা হলো, সেই একটা না ব্যাখ্যা তো আছে। 106 অধীনে না, তাহলে আবার বলি যে 106 নিলেন যে চিফ জাস্টিসের কাছ থেকে, আমার মাননীয় প্রধান বিচারপতি যে 106 দিল, তারটা নিয়ে আপনি সরকার ফর্ম করে তাকে বের করে দিলেন কোন অধিকারে? কনস্টিটিউশন কি বলছে যে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দাও? প্রধান বিচারপতি বাদ দেওয়ার একটা সিস্টেম আছে। প্রধান বিচারপতির কাছ থেকে আজকে ওই জন্য বললাম যে রাষ্ট্রপতিকে রাখবা, আর প্রধান বিচারপতিকে বলবা সে আওয়ামী লীগের দালাল, অতএব তাকে বাদ। আর রাষ্ট্রপতি আওয়ামী লীগের দালাল না, কারণ ও হচ্ছে আমার এজেন্ডা বাস্তবায়ন করছে, আমাকে মেজরিটি পাওয়াই দিছে, এবং আমি যা বলবো সেই হি উইল ড্যান্স উইথ দ্য টিউন অফ মাই ফিঙ্গার। সো পুরাটা মিলেই একটা শরীর হতে গেলে অনেকগুলো কম্পোনেন্ট লাগে। সো ইলেকশন ইঞ্জিনের একটা কম্পোনেন্ট না, তো সেজন্যই শাহাবুদ্দিনকে তারা চেঞ্জ করেনি। শাহাবুদ্দিন না থাকলে তো এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় না। আচ্ছা, কিন্তু শাহাবুদ্দিন আবার কি করতে পারেন সেটাও একটা প্রশ্ন। তিনি তো কাঠের পুতুলের মতো, মানে এটা তো একটা নমিনাল পোস্ট, নমিনাল হেড। সেটা নমিনাল পোস্ট হওয়ারই কথা। নমিনাল পোস্ট হয়ে সেজন্য কি করছে, গত 18 মাসে নমিনালি ছিল। 18 মাস পরে এখন বলা আছে রাষ্ট্রপতি কোনো কথা বলতে পারবেন না, কি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। তাহলে উনি এই পেপারে যে সাক্ষাৎকার দিলেন, তিনি কি বিএনপি নিয়ে অনুমতি নিয়ে দিচ্ছেন? তাহলে কনস্টিটিউশন যদি রাইট হয়, কনস্টিটিউশন রাইট হলে কালের কণ্ঠে তিনি যেটা দিচ্ছেন দিতে পারবেন না এমনটা তো না, মানে তাকে না 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 রাষ্ট্রের কোনো কাজ করার জন্য প্রধানমন্ত্রী না, আপনি বলতে না, আপনি দিতে পারবেন যতটুকু আপনার পার্সোনাল। আপনি তো রাষ্ট্রের ব্যাপারে বলে দিলেন, রাষ্ট্রের ব্যাপারে তো আপনাকে বলতে nominal head cannot say anything. The Queen cannot pass anything, any statement so far relates to the states without the acknowledgement of the Prime Minister or the House. That's why he is nominal head. উনি বলতেছে আমাকে উপরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাকে গৃহবন্দী করে রাখার কথা বলা হচ্ছে। তাহলে এগুলো কথা কি? স্টেট আপনি তো একদম পুরোপুরি চ্যালেঞ্জ করলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে, এন্ট্রিম গভর্নমেন্টকে তো চ্যালেঞ্জ করলেন উনি। তাহলে সেটা কি করতে পারেন? তাহলে কি বলবো যে বিএনপি ওনার এটাকে অনুমতি দিচ্ছে সেই জন্য? কিন্তু এটা মিথ্যা, এটাও আবার কেউ বলে নাই। মানে এই অভিযোগগুলো যে মিথ্যা, এটাও কেউ দাবি করে নাই। না না না, এটা মিথ্যা না। আপনি তাকে কেন রাখতে চাচ্ছে? এবং সে তো বলতেছে সবাই আমাকে সরে যেতে বলছে, উপরে ফেলতে চাইছে, একমাত্র বিএনপি ছাড়া, বিএনপি রক্ষা করছে। অতএব আই এম ভেরি অবলাইজ টু বিএনপি। তিন বাহিনীও তাকে সহায়তা করে। তিন বাহিনী আন্ডার হিম, প্রেসিডেন্টের আন্ডারে হচ্ছে তিন বাহিনী প্রধান। সো তিন বাহিনী প্রধান চাইলেই অনেক কিছু করতে পারে না। তাহলে তিন বাহিনী প্রধান যদি চাইতো তাহলে সেদিন 5 তারিখেই ক্ষমতা নিত। সো আমরা সেনাবাহিনী, আমাদের মহান সেনাবাহিনী এখানে প্রেসিডেন্টের আন্ডারে সবাই একদম প্রধান থেকে শুরু করে সবাই, সেই হিসাবে না। কথা হচ্ছে এখানে প্রেসিডেন্ট চাইলে, ওই তো বললাম একটু আগে, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া হচ্ছে সংসদ ভেঙে দিতে পারবে না। সে তো এর আগে রয়টার্সকে বললেন যে আমার কাছে পদত্যাগ পত্র নাই। এর পরে হাসিনা বললেন না, আমি পদত্যাগ করিনি। So this president is already made so many statements which is harmful for the sovereignty of this country. আপনি তাকে কিপ করতে যাচ্ছেন। সো সেই জন্য বলি সব বন্দোবস্ত আছে, নাহলে এই প্রেসিডেন্টকে এত ভালো লাগতেছে কেন আপনার? আপনি সবাইকে চেঞ্জ করলেন, কিন্তু একে কেন চেঞ্জ করতেছেন? এখন আপনাদের ভালো লাগার জায়গায় বিএনপির ভালো লাগা বিষয়টা স্পষ্ট করলেন যে প্রেসিডেন্টের বিষয়ে বিশেষ ভালো লাগা। আমরা একটা মানুষ হিসাবে এটা চাই। আমি একটু জামাতের ভালো লাগার বিষয়, ধরেন অভিযোগ তো করছেন রিজওয়ানা হাসান খলিলুর রহমানকে, কিন্তু কিচেন ক্যাবিনেটও তো লিড করেছেন ডক্টর ইউনূস। যদি কিচেন ক্যাবিনেট থেকেই থাকেন, তাকে কেন দায়ী করছেন না, নাকি দায়ী করছেন যে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন? এটা একটা জিনিস বলে, কেউই এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পার্ট, প্রথম কি বললাম যে আপনি মনে রাখেন ফেব্রুয়ারিতে আমরা বলছি এই সরকার একদিকে চলে গেছে, তাহলে আপনার সে কিচেন ক্যাবিনেট চলে গেছে। জান, আমি তো বলি সবসময় যে আসিফ নজরুলকে পদক দেওয়া উচিত। ইলেকশন ইঞ্জিনিয়ার কাকে বলে, কত প্রকার, কি তার কাছে ট্রেনিং নেওয়া উচিত পৃথিবীর বিভিন্ন দেশে, বিকজ হি ইজ এটার জনক তো সে। জামাত বলেনি, আমি বলতেছি, আমি তো জামাত ইসলামের কিছু না, পদধারী। আমি একজন মানে আইনজীবী হিসেবে বলতেছি, এই সব কিছুর হচ্ছে কে? আসিফ নজরুল। আর ডক্টর ইউনূস না, ডক্টর ইউনূসের কথা তো বললাম যে যখন ফেব্রুয়ারিতে কে মিটিং করছে তারেক রহমান সাহেবের সাথে, ডক্টর ইউনূস সাহেব করছে, তখন আমরা বলছি কি একদিকে হেলে গেছে। সো আর একটা জিনিস বলি, আপনি যেমন বললেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় তো আপনি অনেকগুলো উপদেষ্টা রাখছেন পার্টিকুলার কিছু জিনিস দেখার জন্য, রাখছেন না? খলিল সাহেবকে কেন রাখা হয়েছে? খলিল সাহেব কেন ছিল? খলিল সাহেব কেন, আমি বললাম ভোটের আগে হঠাৎ ইন্ডিয়া দৌড় দিলেন।
খলিল সাহেব হঠাৎ করে কিভাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হলেন, সব ওত টোত ভেঙে দেয়, তখন আর মনে হলো না উনি বিদেশি আর নাগরিক। খলিল সাহেব কখন থেকে জামাতের অনাস্থাভাজন হলেন? মানে তিনিও তো জামাতের আস্থাভাজন, জামাতের অ্যাক্টিভিস্টরা বলতে শুনেছি যে মানে তিনি হচ্ছে শ্রীকৃষ্ণের মতো ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তিনি অনেক জুলাই অভ্যুত্থানের পেছনে থেকে অনেক কাজ করেছেন, তাদের পক্ষে কাজ করেছেন, ঘন্টা ধরে তাদের সাথে কথা হয়, মানে এই কথাগুলো তো শুনেছি আমরা। হ্যাঁ, এই কথাগুলো আমি যখন শুনছি, আমার তত জ্ঞান নাই, যতটুকু জ্ঞান আছে আমি দেখছি পিনাকি যখন খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়, যখন পিনাকিরা এটাকে সমর্থন করলেন এবং পিনাকি দাদারা যখন বললেন, তারপরে এটা ধরে নেওয়া হলো যে যেমন আদিলুর রহমান শুভ্র থেকে শুরু করে রেজওয়ানা সবাইকে বলাতে এরা হচ্ছে কি জামাতকে সমর্থন করে। কিন্তু এখন কি বাড়ালো যে না, আর খলিল সাহেব কখনোই ছিলেন না। খলিল সাহেব একটা জিনিস বলে দিই, খলিল সাহেব কার পারপাস সার্ভ করবে? আমার প্রশ্নটা হচ্ছে এখানে খলিল সাহেব হোক আর ডক্টর ইউনূস হোক, ইলেকশন যে ইঞ্জিনিয়ারিংটা করে আপনারা তাদেরকে আপনাদের লোক ভেবে ভুল করেছিলেন। আমাদের লোক ভেবে ওই যে আমাদের দেড় ঘন্টা ধরে কথা হতো আর কি, নানান রকম সব না, এটা তো সবার সাথে না। আপনি 3 দলের লোকদের নিয়ে আমেরিকা যাননি? শোনেন, মীর জাফর তো আপনার দলের মধ্যে, কারোর সাথে তো ঘন্টা দেড় ঘন্টা ধরে কথা হতো না অন্য কোনো দল। কেন, কে বলছে কার সাথে কথা হয় না? আপনি আমার চোখের সামনে ইলেকশন কমিশনে যেদিন আমি আপিল করি, সেদিন আমরা আপিল করতেছি এদিকে, আর মহাসচিব এসে চিফ ইলেকশন কমিশনের সাথে 45 মিনিট কথা বলে গেলেন। এই যে এই ইলেকশনের আপিলের দিন, আই অ্যাম দ্য আই উইটনেস। আপনি বলতে কথা বলেনি মানে নির্বাচন কমিশনে আপনারাও দফায় 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 এনসিপি, আপনারা বিএনপি সব দলই আমরা আমাদের সাথে এইভাবে কথা হয়নি। যখন এই যে কথাটা হচ্ছিল, কখন যখন দ্বৈত নাগরিকত্ব নিয়ে ওনারা বসে থাকবে, তারপর এই যখন মহাসচিবের সাথে কথা হলো, তারপরে তো তারা ডিসিশন দিলেন। তার আগে তো ডিসিশনই দেননি, তারা জুলাই রাখলেন তো সবগুলো। সো এই কথাগুলো না, এই হেরে যাওয়ার সূক্ষ্ম কারচুপি আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে পেয়েছিলাম। মানুষের ক্ষমতায়ন চাই, মানুষের ভাগ্যের পরিবর্তন চাই, সেজন্য জুলাই সনদ হতে হবে। আর জুলাই সনদ কারা চাবে না? সেটা ইন্ডিয়া চাবে না, আর কারা চাবে না? আওয়ামী লীগ চাবে না। এবং এই চাওয়াটা যদি বিএনপির সাথে এক হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে বিএনপি এখন আর আওয়ামী লীগকে পুনর্বাসন করার দরকার নেই, সব আওয়ামী লীগই বিএনপি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত, কারণ আমি সে রাষ্ট্রপতিদের দেখা। তাহলে তো মনে হয় যে আওয়ামী লীগেরই জয় জয়কার, মানে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ সবাই আওয়ামী লীগ। না হলে ফুলের মালা দেন আপনি জেল গেটে, যে একজন এমপি আওয়ামী লীগের একজন লোককে আপনার জীবন বের হয়ে গেল, 7 মাসে জেলখানায় ছিল, আপনি দৌড় মেরে চলে গেলেন, সে বের হচ্ছে জেল গেটে, যে তাকে আপনি ফুলের মালা দিয়ে নিয়ে আসলেন। আপনি যে বিএনপি আসলো কয়দিন হয়েছে? 1 মাসও হয়নি। আপনি চিফ জাস্টিস সবগুলো মামলায় জামিন পেয়ে গেল। আপনি দেখান, এবং এই দেখেন সেদিন আপনি কি আরেকটা কি দিলেন, জামিন পেলেন না কেন? জামিন যোগ্য যদি মামলা থাকে। শোনেন, বরিশাল বারে আপনি বারের প্রেসিডেন্ট, যে ইলেক্টেড প্রেসিডেন্ট বিএনপি, তাকে পর্যন্ত আপনি অ্যারেস্ট করলেন। কি জন্য? তার অপরাধটা কি? যে আওয়ামী লীগের এমপি কে যেহেতু জামিন দিছে, ওই কোর্টে যে সে প্রতিবাদ করছে। তার মানে কি, গিভ দ্য সিগন্যাল বিএনপির যে না, তোমরা কেউ আওয়ামী লীগের জামিন হলে কেউ প্রতিবাদ করবে না। এখন প্রতিবাদ সেদিন হচ্ছে না। মানে কেন প্রতিবাদ করবে আওয়ামী লীগ? অ্যাটর্নি জেনারেল মহোদয়, আমি কি জন্য একটা সমালোচনা করছি, উনি কি বলছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে রিট পিটিশন হচ্ছিল, সেটা তাই বাধা দিছে। হি ব্রোক হিজ ওথ। তাই বাধা দেওয়ার কি? সে রাষ্ট্রের আইন কর্মকর্তা, আইন অনুযায়ী আমরা যাবো, সে পিটিশন ফাইল করবো, পিটিশনের শুনানি হবে, তারপর উনি বলছেন না, কোনো দলের আদর্শকে আমি করতে চাই না। উনি ভুলে গেছেন উনি তখন জাসদ করতেন, উনি মুজিববাদ হঠাৎ করে আফোর্ড করতে চাচ্ছেন। সো এইগুলো কথা অমীমাংসিত থেকে যায়। রাজনীতি তো আপনার কথা আমাদের শেষ কথা, আমার কথা না, এটা রাজনীতির পুরনো কথা, আমরা বলি মুখে মুখে পুরনো কথা। কিন্তু তাহলে মানে ইন্ডিয়া হচ্ছে তার বিএনপিকে ক্ষমতায় বসালো, আপনার যে সামারি করি, আর আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, খলিলুর রহমানকে আপনারা দায়ী করছেন, আর কিচেন ক্যাবিনেটকে লিড করার জন্য ডক্টর ইউনূস তাহলে দায়ী। এরা দায়ী, এরাই সেই কিচেন ক্যাবিনেটের সদস্য, এরাই দায়ী। এরাই ইলেকশন ইঞ্জিনিয়ার দায়ী না, এরাই ইলেকশন ইঞ্জিনিয়ার করে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতেছে। আসিফ নজরুল অনেক সুপরিকল্পিত। আপনারা কি তাদের বিরুদ্ধে মামলা করবেন? ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন? আমাদের মামলা করতে নেই, ইতিহাসের কাঠগড়ায় না, কিন্তু এটা তো একটা অপরাধ, যদি কারচুপি থেকে থাকে মামলা করবেন। না, অপরাধ করো, সেজন্য তো আপনাকে বললাম, প্রমাণ হলে তো অবশ্যই তাদের ইতিহাস তাদের বিচার করবে। না, ইতিহাস তো বিচার করার কথা না, আর সুনির্দিষ্ট আইন আদালত বিচার করে। না, আইন আদালত সেদিন তো মামলা করা হচ্ছে প্রতিটা জায়গায়, যেখানে যেখানে আমরা বলছি। আপনারা না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করবো। আপনার আবার বুঝেন, আমরা কথা কিন্তু টক শোতে যে কথা আর বিচার দুটার মধ্যে কি, আমি বললাম কি মেকানিজমটা কে করছে, কে বললাম, কে? আসিফ নজরুল।
কেন বললাম আসিফ নজরুল করছে? আসিফ নজরুল দেখেন, আসিফ নজরুল, কিচেন ক্যাবিনেট, রিজওয়ানা হাসান, খলিলুর রহমান এরা না রেজওয়ানা হাসান তো তাকে বললাম তো রাজসাক্ষী হয়ে আছে যখন এগুলো নিয়ে আর কিচেন ক্যাবিনেট লিড করছেন ডক্টর ইউনূস। আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় যে কিচেন ক্যাবিনেট লিড করছে, ওখানে ডক্টর ইউনূসের অনেক কিছু করার ছিল না যেটা আসিফ নজরুল করছে। আই থিঙ্ক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আসিফ নজরুল ইজ দ্য মেইন থিংস ইন দ্যাট ক্যাবিনেট। অনেক জায়গায় ডক্টর ইউনূস অসহায়। কেন অসহায়? আসিফ নজরুল কেন অসহায়? কারণ যদি অসহায় না হতো তাহলে তার যে সংস্কার করার কথা, আমরা রেফারেন্ডামের কথাই দেশের মানুষ আপামর জনসাধারণ বলছে আগে রেফারেন্ডাম দেন, আপনি জুলাই সংস্কার করেন, তারপর ইলেকশন দেন, তাহলে সেটা তাই হতো। সে সেটা পারেনি। ওই যে আপনি বললেন লন্ডন বৈঠকের পরে হেলে গেছে আপনাদের অভিযোগ। হ্যাঁ, সেজন্যই তো বললাম পারেনি, হেরে গেছে। তাহলে সেই হেলে যাওয়া ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনারা আসিফ নজরুল, মানে রিজওয়ানা হাসান, খলিলুর রহমান এবং ডক্টর ইউনূস। আমি আপনারা বললে হবে না, আমি আমার কথা বলতেছি, আমি আমার কথা জানি, অন্যদের কথা জানি। আচ্ছা, মানে আপনিও আইনজীবী, মামলা আপনারাও, মানে আপনি করছেন সেই হিসাবে বলতেছেন। আমার ধারণায় যে আসিফ নজরুল ইজ দ্য মেন, ওই নিউক্লিয়াস বলে না, হি ইজ দ্য নিউক্লিয়াস, এবং সে হচ্ছে ঠিকই ইয়ার পরে পদত্যাগের পরে কি তার ঠিকানা কোথায়? প্রথম আলো। তার ঠিকানা কোথায়? দেখেন, তার বন্ধু আনিসুল হককে নিয়েছে, প্রথম আলোয় দেয়, আবার সেই ঘাটি ঘাটছে। এর থেকে আর কি? এবং সবচেয়ে বড় ভুল এনসিপি করছে। এবং এই যে বললেন না বিচার, এনসিপির এই বোধোদয়টা হওয়া উচিত, তারা আসিফ নজরুলকে বিশ্বাস করে এই জাতির ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটা টেনে এসেছে, এবং এই ভুলের মাসুল আমরা সারা জীবন দিই। ডক্টর ইউনূস ঠিক ছিল তাহলে? ডক্টর ইউনূসকে অবশ্য বিশ্বাস করা ঠিক ছিল, এই কথাও যদি বলি না, ওটাও ঠিক ছিল। কারণ এই রাষ্ট্র কাঠামোয় সেদিন শহীদ মিনারে যাওয়া উচিত ছিল, এবং আমাদের একটা জাতীয় সরকার করা উচিত ছিল, এটা আমার ব্যক্তিগত। এবং এই ভুলের মাসুল দিচ্ছে। ইউনূস, আসিফ নজরুল থেকে মানে উপদেষ্টাদের সবাইকেই আর কি, মানে কিচেন ক্যাবিনেটে যারা ছিল তাদেরকে বিশ্বাস করা ভুল ছিল, কিন্তু আপনারা আবার তাদেরই একজনের কাছে, যিনি পররাষ্ট্রমন্ত্রী হলেন খলিলুর রহমান, তার কাছে জামাতের আমির একটা আবেদন করছেন, লিখিত চিঠি দিয়েছেন, মানে তার পক্ষ থেকে। না, এটা বলে দিই, এটা করেননি। আবার এটা আমি যেহেতু আই এম ইনভলভ উইথ দিস, দ্যাটস আই নো ইট। এটা 2 সপ্তাহ আগেকার ঘটনা, হঠাৎ করে এটা আজকে আসলো কেন জানি না। এটা 2 সপ্তাহ আগের ঘটনা। সেটা হচ্ছে ওনাকে না জানিয়ে উনি একটা ইমেল করছে, কে? মাহমুদুল হাসান। এবং যখনই এটা করছে, যখনই এটা আমাদের কানে আসছে, সঙ্গে সঙ্গে আমিরের জামাত কি করছেন, ফোন করছেন পররাষ্ট্রমন্ত্রীকে, করে বলছে দিস ইজ নট মাই ইনস্ট্রাকশন। এবং ওই দিনই তাকে ওখান থেকে কি করা হয়েছে, তার উপদেষ্টা পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে গণমাধ্যমে কি এই অংশটুকু ভুল আসছে? আমি যেটা গণমাধ্যম থেকে বুঝতে পারলাম, আমি একটু বলি, তাহলে আপনি আমাকে স্পষ্ট করেন, যে আমিরে জামাতের পক্ষ থেকেই এই চিঠিটি গেছে, কিন্তু সেখানে মানে আমিরে জামাতের সম্মতির বাইরে মন্ত্রীর পদমর্যাদা যে চাওয়ার বিষয়টা, সেটি আমিরে জামাতের সম্মতির বাইরে ছিল, কিন্তু তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদায়নের, সেই মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদায়নের যে মানে চিঠিটি, সেটি আমি আপনাকে বলে দিই, তাকে চিঠি দেওয়ার কথা না। আমি যতখানি জানি বা অ্যাজ আই উইটনেস আমি যেটা জানি সেটা বলে দিচ্ছি। কথা হয়েছিল যে সে তো কোনো এমপি না, সংসদীয় পররাষ্ট্র কমিটি থাকে না, প্রতিটা কমিটি থাকে, সংসদের তো কমিটি থাকে, সংসদীয় কমিটি থাকে বিভিন্ন মন্ত্রণালয়, যে এরকম মন্ত্রণালয়ে তাকে অন্তর্ভুক্তি করা যায় কিনা এরকম একটা আলোচনা হয়েছে, কোনো চিঠি দেওয়ার কথা হয়নি। এই চিঠিটা উনি নিজে দিয়েছেন, এবং সেটার জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে, সেটা রিপ্লাই দেয়নি, সেটা তাকে ওখান থেকে বাদ দেওয়া হয়েছে উইদিন 24 আওয়ার্স করে আরমানকে নিয়োগ দেওয়া হয়েছে। খালি তা না, সমস্ত দূতাবাসে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে মাহমুদুল হাসান সাহেবের সাথে বাংলাদেশ জামাতে ইসলামের যে সম্পর্কটা ছিল। এই কাজটা কেন করলেন? এখন সেটা মাহমুদুল হাসান বলতে পারবেন। মানে এখন কি জামাতের মধ্যেও লোভ সংবরণ করার জায়গাটা নিয়ন্ত্রণ হতে পারছে না নেতাদের মধ্যে? না, এই কথাটা এরকম না বলে যদি এরকম বলি যে জামাতকে অ্যাসাসিনেট করতে পারলে তো অনেকেরই লাভ। যেমন করে ওই একটু প্রথম থেকে শুরু করছিলাম না, যে এই মানবাধিকার এই আইনের আন্ডারে যাদের বিচার হচ্ছে, ওই আদালতকে যদি অ্যাসাসিন করা যায় ভালো। কারণ এখন তো আপনি তাহলে মাহমুদুল হাসানও কি জামাতে গুপ্ত আর কি, আওয়ামী লীগের হতে পারে, আই ডোন্ট নো, এটা মাহমুদ হাসান বলতে পারে, কিন্তু তার এই কাজটা করা অবশ্যই অনৈতিক, এবং এর জন্য অবশ্যই তার কি হওয়া উচিত, সেটার যেটা শাস্তি হওয়া উচিত সেটা দেওয়া হয়েছে, তাকে বের করে দেওয়া হয়েছে। সো তার যে যদি বের না করতাম, আমরা যদি ওন করতাম, এতগুলো কাজ যদি না করতাম, তাহলে আপনি বলতে পারতেন হ্যাঁ আমরা তাহলে ওন করছি। সে তো তা করেনি। আমরা মানে জামাত ইসলামটা ওন করেনি, জামাত ইসলাম যা যা স্টেপ নেওয়া সব নেওয়া হয়েছে। এবং তারপর হচ্ছে
মানে কাসিম এমপি তাকে হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে মীর কাসিমের ছেলে, দুঃখিত আমি দুঃখিত, হ্যাঁ। তো তাকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা করা হয়েছে জামাত ইসলামের আমিরের। এখন কি তার বিষয়ে এই আবেদন যে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হোক? না, এরকম কোনো আবেদন করা হয়নি। ওই আবেদনটা আমাদের না, ওটা তো মাহমুদ হাসান, ওটা তো আমিরের জামাত আমিরের সাইনও না। এটা ঠিক তাহলে পদায়নের যে আবেদনটা বা সেটাই ছিল না। না, এরকম কোনো কিছু নাই। কারণ এটা করতে গেলে জামাত ইসলাম তার প্যাডে পাঠাবে। আপনি আবার বলছেন, যদি জামাত ইসলাম কাউকে পদায়ন করতে চায়, ধরেন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে চান, তাহলে কি করতে হবে? জামাত ইসলাম তার প্যাডে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে, বা আমাকে যে আইন মন্ত্রণালয়ে পাঠাতে চায় পাঠাবে। না পাঠানো পর্যন্ত হাউ ক্যান ইউ সে অন দ্য বেসিস অফ অ্যান ইমেল হুইচ ইজ নট ডেলিভার্ড, যেটা আমিরে জামাতের নিজস্ব ইমেল থেকেও যায়নি, সেটাকে আমিরে জামাতের বলাটা ঠিক না। কারণ এর আগে এই ধরনের অপচেষ্টা হয়েছে। সো এগুলো চেষ্টা চলতেই থাকবে। আপনি বৃহৎ দলের পিছনে যখন সবাই মিলে লাগবেন, কারণ জুলাই সনদ তো ধারণ করতেছে একমাত্র জামাত ইসলাম, আর তো কেউ না। এনসিপি, জামাত ইসলাম 11 দলের বাইরে তো আর আপনারা কেউ তো ধারণ করতেছে না। সমস্যাটা এই জায়গায়। এই যে আমি দেখছিলাম জামাত ইসলামের আমির শফিকুর রহমানের একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, চিঠির বিষয়ে মাহমুদুল হাসান জামায়াতে ইসলামের আমিরকে অবহিত করেছিলেন। আমির সেখানে মৌখিক সম্মতিও দিয়েছিলেন, তবে মন্ত্রীর পদমর্যাদার অংশটুকুতে জামায়াতের আমিরের সম্মতি ছিল না। এই আর কি। এটা আমি এটা বললাম যে আর আমার সামনে আমির জামাতের যা সরাসরি কথা হয়েছে সেটা আমি আপনাকে বলি। আচ্ছা, একটু বিকজ দিস হ্যাপেন্ড বিফোর আই ফ্লাই টু দ্য উমরা। আমি আপনার মধ্যে বলি, আমি আমির জামাতের সাথে উমরাতে গিয়েছি। দিস ইনসিডেন্ট হ্যাপেন্ড বিফোর দ্যাট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, তিনি আওয়ামী লীগের এক সাবেক এমপিকে জামিন পাইয়ে দিতে 1 কোটি টাকা ঘুষ চেয়েছেন, এরকম একটা কথোপকথন ফাঁস হয়েছে। এবং প্রথম আলো, নেত্র নিউজ তারা এটি নিয়ে যাচাই বাছাই করেছে, যদিও সেই প্রসিকিউটর অভিযোগটি অস্বীকার করেছেন। দেখছিলাম প্রথম আলোতে ডেভিড বার্গম্যান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়ে যার বিশেষ জ্ঞান এবং জানাশোনা আছেন, তিনি এটি নিয়ে প্রতিবেদন করেছেন। আপনিও খোঁজখবর রাখেন, আপনি এই বিষয়ে কোনো বিশেষ কিছু জানেন বা আপনার কোনো মন্তব্য আছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল আজকে একটা সংবাদ সম্মেলন হলো। সেই সংবাদ সম্মেলনে প্রধান প্রসিকিউটর যখন যার বিরুদ্ধে অভিযোগ আসে, এটা তাজুল সাহেব অলরেডি তাকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এই লয়ারকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে এটা বোধহয় তদন্ত করতে বলছিলেন, এবং এই তদন্তটা এতদিন হওয়ার কথা না। কারণ আপনি দুইটা জিনিস, একটা মানুষের কল রেকর্ড, সেটা যেমন এই কল রেকর্ডটা তার কিনা এটা বের করতে বেশিক্ষণ লাগার কথা না। সো প্রথম জিনিস, যে ক্রেডিবিলিটি যদি কেউ নষ্ট করতে চায়, আমার কাছে কিন্তু এটা অন্যরকম মনে হয়। সেটা হচ্ছে এই আইসিটি করা হয়েছে একটা পারপাস ছিল। সেখান থেকে ইউনূস সরকার এসে যখন এই আইসিটি কে নতুন করে যে মামলাগুলো এসছে জুলাইয়ের, সো এই জুলাইয়ের মামলাগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য এরকম একটা কাজ করা হয়েছে কিনা, এটা কিন্তু একটু চিন্তার বিষয়। কারণ এখানে টাকাটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে বলতেছেন আওয়ামী লীগের একজনকে জামিন পাইয়ে দেওয়ার। এবং আপনি একটা জিনিস বলছেন, আইসিটি জামিন দিলেও অ্যাপিলেট ডিভিশন আছে না, সেখানে তো আপিল করা যায়। কিন্তু আমরা ইদানিং কি দেখতেছি, জেল গেটে বিএনপির একজন এমপি সাহেব গেলেন ফুলের মালা নিয়ে আওয়ামী লীগের একজন নেতাকে বের করে আনতে। আমরা দেখলাম কি সাবেক প্রধান বিচারপতি, ওনার জামিন হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু এটা শুনতেছি না যে জামিনের বিরুদ্ধে সরকার আপিল করতেছে কি করতেছে না। তো সো এই সময়ে এই ধরনের একটা কাজ, এই টাকাটা চাওয়া এবং এই আদালতকে প্রশ্নবিদ্ধ করাটা, এটা মনে হয় সুপরিকল্পিত ছাড়া আমার কাছে মনে হয় না। কার হতে পারে? সুপরিকল্পনা তাদেরই হতে পারে যারা এই যেসব মানে কি বলবো আপনাকে জাজমেন্ট দেওয়া হয়েছে বা যেগুলো অনগোয়িং আছে, এই পুরো আদালতটাকে তো আপনি প্রশ্নবিদ্ধ করতেছেন। এই একটা জিনিস বলে, উনি ধরে নেন একটা প্রসিকিউটর 1 কোটি টাকা চাইল, তার বেল দেওয়ার ক্ষমতা নেই। বেল দেওয়ার ক্ষমতা কি? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল জাজ আছে তাদের। তাহলে ইন্ডিকেট করতেছে ওই প্রসিকিউটরের সাথে কোনো জাজ বা কারো সম্পর্ক আছে। না হলে প্রসিকিউটর কি বলবে? মানে আমরা লয়ার হিসাবে যারা মানে খারাপ প্র্যাকটিস করে তারা কি বলে? তারা মক্কেলকে বলে আমার সাথে অমুক জজের পরিচয় আছে, জজ সাহেব বলছে এই টাকা দিতে হবে, টাকা দাও তোমার জামিন হয়ে যাবে। তাই কিনা? আমরা, কারণ আমার হাতে তো আর জামিনের কিছু নাই, তো জামিনের আপনি জামিনের বিরোধিতা করলেন না, আপনি ঠিক আছে মেনে নিলেন আর কি, যা চাইলো জামিনের বিরোধিতা করলাম না। কিন্তু সবসময় মনে রাখতে হবে জজ সাহেব কিন্তু যখন যদি ডিফেন্সের লয়ারও না থাকে, তাকেও কিন্তু ডিফেন্সের লয়ার হয়ে ন্যায় বিচার করতে হবে। এই দেশের আর যাই হোক ওই ক্লায়েন্টদেরকে আমরা বলি এরা কিন্তু মহাধূর্ত।
এরা সবসময় গ্যারান্টি চায় যে আপনি অপোজিশন করবেন না, তার জন্য কেউ 1 কোটি টাকা দিবে, এটা মনে হয় খুবই একটা সিলি কথা। তার চেয়ে বরং আপনি পরিকল্পিতভাবে এই আদালতটাকে তার যে ভাবমূর্তি নষ্ট করার জন্যই, যেমন আপনি মনে আছে হয়তো জাগে স্কাইপি কেলেঙ্কারি হয়েছে, তারপরে কি জাজমেন্ট পাওয়া গেছে, এবং জাজমেন্ট পাওয়ার জন্য আমি এই কারণে এই কথাটা বললাম যে ব্যারিস্টার ফখরুল সাহেব কিন্তু জেলও হয়ে গেছে। কারণ আগের দিন যখন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের জাজমেন্টটা বের হয়ে গেল এবং তার সাথে সঙ্গে সঙ্গে সেই লয়ারকে মানে ব্যারিস্টার ফখরুলকে কিন্তু জেলও দেওয়া হলো, তার কাস্টডিতে নেওয়া হলো। কিন্তু এনার বেলায় কিন্তু আমরা এগুলো কিছু এখন পর্যন্ত দেখলাম না। তাকে তার বিরুদ্ধে কোন প্রসিডিং ড্র করা বা তাকে কাস্টডিতে নেওয়া, হেফাজতে নেওয়া, এগুলো কিছুই দেখলাম না। সো এই জিনিসগুলো মনে হয় যে, আর আমার ব্যক্তিগত বিশ্বাস এখনকার যে আইনমন্ত্রী আছেন উনি এগুলোকে প্রশ্রয় দেওয়ার কথা না, কিন্তু যেহেতু ওটা একজন আলাদা প্রসিকিউটরের আন্ডারে আছে, সো তার উচিত এই আস্থা ফিরিয়ে আনার জন্য হলেও এটা আইনমন্ত্রী প্রশ্রয় দেবার কথা না, তাহলে আসলে ওই পরিকল্পনাটা কার, আমি যদি সুনির্দিষ্টভাবে জানতে চাই, কার বা কাদের? আমি যদি বলি যে আপনি এখন শোনেন, যে জামিন চাবে সেই তো কি করতে চাবে, সেই তো টাকা দিবে, তাই না? কথনটা হচ্ছে কার মধ্যে, যে আওয়ামী লীগের এমপি সে জামিন চাচ্ছে, তাহলে একদম পরিষ্কার যে আওয়ামী লীগ চায় এই আদালতটাকে কি করতে, একটি প্রশ্নবোধক চিহ্ন মার্ক দিতে। সেটা চাইতেই পারে, কিন্তু আওয়ামী লীগের এমপি তিনি কারাগারে আছেন, তিনি তো জামিন চাইবেনই, মানে তার জামিনের জন্য যা যা করা দরকার তিনি তো করবেনই। এই যা যা করা দরকার, তার মানে কি নৈতিকতার বাইরেও আওয়ামী লীগ কাজ করে, এবং এই নৈতিকতার কাছে যিনি সেই স্বজন তিনিই কিন্তু এটি ফাঁস করেছেন, তিনিই কিন্তু রেকর্ডটা দিয়েছেন, এবং তিনি কিন্তু কোনো টাকা দেন নাই বলেই তিনি দাবি করেছেন, খালি কথোপকথনের বিষয়টি। তার মানে হচ্ছে কি, আপনি এই প্রশ্নটা থেকে টাকা দিইনি, আমি রেকর্ড করছি, যেমন আমি আপনার আমাকে ভিডিও কল অনেক নাম্বার থেকে ভিডিও কল আসে, আমার পরিচিত না হলে আমি কোনো ভিডিও কল কি করি না, একসেপ্ট করি না, এবং ইভেন কলও একসেপ্ট করি না। তার মানে আমার সাথে ধরে নেন কেউ একজন বললো যে আপনাকে 1 কোটি টাকা দিতে চাই, আমিও বললাম ঠিক আছে দেন দেখি 1 কোটি টাকা, তাহলে এই রেকর্ডটা পরের দিন সে ফাঁস করে দিচ্ছে। তাহলে তার একটা মূল পারপাসটা কি, যে এই আদালতটাকে প্রশ্নবিদ্ধ করা, এর বাইরে তো আর অন্য কিছু হবে না। সে যদি 1 কোটি টাকা দিত, বলতে এই টাকাটা দিচ্ছি, সেটা এই টাকাটা নিছে, তারপর কাজ করেনি, দিস ইজ দ্য এভিডেন্স, সো আপনাকে অফার করলো, একসেপ্ট করলেন, আপনি কিন্তু কাজটা হলো না, তাহলে কি এটা কন্ট্রাক্ট হলো? কনসিডারেশন নাই তো। কিন্তু সেই অসৎ উদ্দেশ্য যদি সত্যি থেকে থাকে, মানে প্রসিকিউটর যে টাকাটা চাচ্ছে, সেটি তো প্রসিকিউটর টাকা শেষ অফার দিচ্ছে, প্রসিকিউটর টাকা চাচ্ছে, তাহলে সেটা ইনকোয়ারি করে। কথোপকথনে কিন্তু সেরকম না, প্রসিকিউটর চাইছেন, কথোপকথন যতটুকু শোনা বুঝলাম, আমি সেটাই বলতেছি, 1 কোটি টাকা এবং অ্যাডভান্স 10-20 লাখ টাকা যা পারা যায়, সেরকম একটা কথোপকথন শোনা যায়। বুঝলাম, কথা হচ্ছে অ্যাডভান্সও দেয়নি কিছু না। আর আমার কথা হলো প্রসিকিউটর এই ছেলেটার যা দেখলাম সবকিছুতে, মানে এর বিরুদ্ধে উচিত তাড়াতাড়ি করে একটা ইনকোয়ারি করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যেহেতু তাজুল সাহেব আগে ব্যবস্থা নিয়েছিলেন, এটা এতদিন পর্যন্ত এখনো কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ এই কাজটা কিন্তু তাজুল সাহেবের সময় হয়েছে। জি, তাজুল সাহেব তাকে সেই বিচার থেকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু অন্যান্য দায়িত্ব থেকে সরান নাই, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েওছেন বলে অন্ততপক্ষে গণমাধ্যমে আমি দেখছিলাম না। এটা তাজুল সাহেব করে থাকলে এটা অবশ্যই তাজুল সাহেব ঠিক করেন। আচ্ছা, শুধু তাজুল সাহেব এটা ঠিক করেননি নাকি আরো, মানে প্রশ্ন কি শুধু ওই একটা জায়গায়? কদিন আগেই দেখলাম আর একজন প্রসিকিউটর সুলতান মাহমুদ, তার বিরুদ্ধে তাজুল সাহেবের আনা অভিযোগ, তিনি অসদাচরণ সহ নানান রকম অভিযোগ আসলেন এবং তাকে অপসারণ করা হলো। সেই সুলতান মাহমুদ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ গাজী তামিম তাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন ঘুষ লেনদেনের, এবং সুনির্দিষ্টভাবে মানে লিখলেন যে চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আদায়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাকে রাজসাক্ষী করার ব্যাপারে সেখানেও লেনদেনের অভিযোগ। এই অভিযোগগুলো কিন্তু ট্রাইব্যুনালের ভেতরে উঠছে, বাইরের কথা না হয় বাদই দিলাম। তাহলে আপনি যে বলছেন প্রশ্নবিদ্ধ করার জন্য ওইটা একটা সুপরিকল্পিত ব্যাপার, এখানে তো আরো অনেকগুলো প্রশ্নের অবতারণ। দুইটা জিনিস আমি বলি, নিয়োগ দেওয়ার ক্ষমতা কিন্তু তাজুল সাহেবের, আজ চিফ প্রসিকিউটর নিয়োগ দেয়। এবং ওই আপনি আরেকটা জিনিস দেখবেন, এই আইজিপি সাহেবের ওখানে কিন্তু 2 জনের নাম আসছে, তাজুল সাহেবের একার নাম আসে, আরো একজন লয়ারের নামও আসে, গাজী তামিম না, গাজী তামিম না, ওই আইজিপি রাষ্ট্রদ্রোহীর ওখানে। আমি যত আমি বলতেছি না, যেহেতু আমি এটা অভিযোগের কথা বলছি আর কি, আমি বলছি ধরে নেন আপনি এই গাজী তামিমের কথা বা এই তাজুল ভাইদের কথা, তাজুল ভাই কি করতে পারে, একজনকে সরায় দিতে পারে, কিন্তু নিয়োগটা আসে কোথায় থেকে? আইন মন্ত্রণালয় থেকে। সো আগের যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে সরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে লিখিত কমপ্লেন করছে তাজুল সাহেব, এবং এই কমপ্লেন করার পরে কিন্তু সে এসে ব্যাকফায়ারটা করবে।
সেটা কিন্তু আপনি বলতেই পারেন যে হ্যাঁ, আমি আপনার বিরুদ্ধে একটা কথা, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিলাম, সেই জন্য আক্রোশে এসে আপনি সময় অপেক্ষা করলেন, যখন বিএনপি মেজরিটি পাইলো তখনই কিন্তু আপনি এই কথাগুলো ফ্লাশ করলেন, তার আগে কিন্তু করেননি। এটা একটা জিনিস দেখেন, ভোটের পরে কিন্তু এই জিনিসগুলো বললেন। এবং তাজুল সাহেবকে সরিয়ে দেওয়া হলো অন্যায়ভাবে, তারপরে কিন্তু এই কাজটা হলো। তাই আমি ওটার সাথে এটার সম্পর্ক খালি এতটুকুনি বললাম যে তাজুল সাহেব এই সরিয়ে দেওয়া ছাড়া একটা মামলা থেকে, আমি জানি না অন্য মামলা থেকে সরিয়ে দিছে কিনা, তার কিন্তু ওই ক্ষমতা নাই। এই ক্ষমতাটা সম্পূর্ণ আইন মন্ত্রণালয়, কাউকে ওই প্রসিকিউশন থেকে বাদ দেওয়া বা নিয়োগ দেওয়া এটা কিন্তু তার এখতিয়ারভুক্ত না। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যেগুলো কথায় আসছে বা যতখানি আসছে, যেভাবে আসুক, মনে হয় ওই স্কাইপি কেলেঙ্কারি বা ওই জাজমেন্টের মতো কোনো কংক্রিট এভিডেন্স এখন পর্যন্ত পাওয়া যায় না। বাট সবাই চাবে এই আদালতটাকে মেলাইন করলে স্কাইপি কেলেঙ্কারিরই আর কি কংক্রিট এভিডেন্স, এখানেও কথোপকথন ফাঁস হচ্ছে, অভিযোগ না, ওটা তো ভিডিও রেকর্ড ছিল এবং ওখানে একদম সরকারের যে ইনভলভমেন্ট ছিল, যখন একটা জাজ বলে যে হাসিনা কিছু চায় না, একটা খালি যে করে হোক একটা রায় চায়, আবার আপনি রায়ের হুবহু কপি আগের দিন পেয়ে গেলেন, পরের দিন দেখা গেল একই কপি, তখন কি বোঝা যায়? এবং কপিটা নেদারল্যান্ড থেকে লিখে দেওয়া হচ্ছে। তো সেরকম জিনিস তো এবারে এখানে এখন পর্যন্ত পাওয়া যায় না।